গত 17 বছর আমি চিন্তা করতে পারতাম না যে আমি কোনো একটা মন্ত্রীকে নিয়ে আমি ওপেনলি আমি এই কথা বলতে পারবো বা আমরা এই সমালোচনাটা করতে পারবো। বিএনপি কি এই মুহূর্তে মনে হয় আপনার কাছে যে জুলাই সনদ এবং সংস্কার এটি তার মাথায় আছে? মাথায় নাই, গলায় কাটা হয়ে আছে, আমার কাছে এটুকু মনে হয়। ইউ এস্টাবলিশ দ্য ডিফারেন্ট বাইনারি, দ্যাট দোসর বাইনারি। আওয়ামী লীগ এমনভাবে নিজেদেরকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে, যারা তাদেরকে সমর্থন করত, যারা তাদেরকে পছন্দ করত, তাদেরকেও আজকে দোষী বানিয়ে ফেলেছে। জুলাই অভ্যুত্থানের রাজনীতিটা আসলে কি ছিল? রাগঢাক করে বলার কোনো উপায় নাই। আপনি মোটা দাগে যা দেখছেন আমরাও সেটা দেখছি যে খুব বেশি পরিবর্তন কিন্তু আমরা আনতে পারি নাই। আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হতেন, ডাক্তাররা ডাক্তারি করতে পারে না এই রাজনীতির ভয়ে। আপনি হামের সময় দেখেন কি চলছে, আজকেও 750 বাচ্চা মারা গেছে। ওকে দোষ দেয়, ওকে দোষ দেয়, কেউ মুখ খুলে আসলে কথা বলে না। তাহলে আপনি এনসিপি বাতিল করলেন কেন? দলের ভিতরে থেকে আমার কাছে মনে হয়েছে যে রাইট সাইডেই তাদের অ্যাফিলিয়েশনটা বেশি। তারা জামাতের সাথে জোট করে মানুষকে সাথে প্রতারণা করেছে। এমপিশিপটা খুব জরুরি হয়ে যায়, কেন মাঠের রাজনীতি করতে চান না? আপনিই বলেন এখানে আর কারা থাকবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এভাবে কি? এটা তো 50 বছর চললো। 2024-এ জুলাই এসেছিল পরিবর্তনের কথা বলে। মানুষ পরিবর্তন চায় বলেই স্বৈরাচারী শাসককে তারা টেনে নামিয়েছিল। যারাই টেনে নামিয়েছিল তারাই চেয়েছিল জুলাইয়ের পর হয়তো একটা বিরাট পরিবর্তন আসবে সব জায়গায়, বিশেষ করে রাজনীতিতে, যেন আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আর সেই আন্দোলনে যারা সামনের দিকে ছিল তাদের সবাই একটা রাজনৈতিক দল করলেন বা কয়েকটা রাজনৈতিক দল করলেন। তাদের এক ধরনের রাজনীতি দেখা গেল জুলাইকে নিয়ে। জুলাই পার হয়েছে 2 বছর, এখনও বলা হয় যে দেশের পুনর্নির্মাণ চলছে। রাজনীতি নতুন করে আবার বিভিন্ন চেহারা সামনে আনছে। কোন রাজনীতি এই সময় চলছে? জুলাইয়ে যারা সক্রিয় ছিলেন, সামনের সারিতে ছিলেন, তাদের একজনের সাথে আজকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন অল্টারনেটিভসের সংগঠক, যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বলা হচ্ছে, দল না, তারই একজন সংগঠক তাসনুভা জাবিনের সাথে। তাসনুভা জাবিন, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জাবিন, আপনার সাথে এটা আমার সম্ভবত তৃতীয় দেখা, থার্ড। হ্যাঁ, এবং প্রত্যেকবারই আপনার সাথে যখন আমার দেখা হচ্ছে নতুন পরিচয়। প্রথমে জুলাইয়ের সংগঠক হিসেবে আপনি ছিলেন, তারপর আমরা দেখলাম এনসিপিতে ছিলেন, তারপর আমি দেখছি এখন অল্টারনেটিভসে। আমি প্রথমটা দিয়ে শুরু করি। জুলাই অভ্যুত্থানের রাজনীতিটা আসলে কি ছিল? পরিবর্তন, আপনি যেটা ইন্ট্রোডাকশন আসলে বললেন, পরিবর্তনের রাজনীতি ছিল এবং সেটা আসলে শুধু স্বৈরশাসক, একজন স্বৈরশাসককে উদ্দেশ্য করে ছিল না। এই যে এখন তো জুলাই মাস চলছে, এখন আবার যখন বিভিন্ন বক্তব্য, ফুটেজ, লেখা আমাদের সামনে আসছে, আমরা কিন্তু দেখছি একটা মেয়ের ফুটেজ আমি এই আজকে সকালেই দেখছিলাম, যে বলছিল যে আমি কোটা আন্দোলন দিয়ে আমি কি করব, আমি এইচএসসিতে টেনে টুনে পাশ করেছি, আমি 2 দিন পর বিয়ে করে ফেলবো, কিন্তু আমার এই যে ছোট ভাই বোনরাদেরকে যে মেরে ফেলছে, আমি রাতে ঘুমাতে পারছি না। হ্যাঁ, সো আমি এটার বন্ধ চাই, আমি এটা পরিবর্তন চাই। সো আসলে এতগুলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় গুলির সামনে নেমে এসেছে, মানে ছোটোখাটো কোনো কারণে না। সো সেটা শুধু হাসিনাকে ফেলে দেওয়ার জন্য না, বা হাসিনাকে পালাতে বাধ্য করার জন্য, বা তার পতনের জন্য না। আমার কাছে মনে হয় পুরো সিস্টেমের পরিবর্তনের জন্যই। একটা ছোট কারেকশন দিই, জুলাই আসলে আমি সবসময় এটা বলি যে আমি খুব সাধারণ পরিসর থেকে জুলাই অংশ নিয়েছিলাম, এই যে এরকম সেন্টিমেন্ট থেকে, হয়তো অনেকের থেকে একটু বেশি, অনেকের থেকে একটু কম, কিন্তু আমার সেন্টিমেন্টটা ছিল এটাই, যে এটা হতে পারে না, এইভাবে শুধু একজন ক্ষমতায় থাকার জন্য কোলের বাচ্চা মারতে পারে না। সো জুলাইয়ে আমি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব মেনেই কিন্তু আর 8-10 জন সবার মতো আমি রাস্তায় ছিলাম। কিন্তু আপনার এখানে মনে হয় প্রথম 2বার এনসিপির হয়ে এসেছিলাম এবং এইবার অল্টারনেটিভস। জুলাইতে ছিলেন বলেই তো আসলে এনসিপিতে যেখানে ছিলাম আমরা, যে এই জুলাই অভ্যুত্থানের রাজনীতিটা আসলে কি ছিল, এখন আসলে সেই রাজনীতিটা কোথায় দাঁড়ানো? এটা আসলে মানে রাগঢাক করে বলার কোনো উপায় নাই। আপনি মোটা দাগে যা দেখছেন আমরাও সেটা দেখছি, যে খুব বেশি পরিবর্তন কিন্তু আমরা আনতে পারি নাই। একটা নতুন সরকার হয়েছে, অনেকটা পুরনো নিয়মে, এবং পুরনো কাঠামো অনেক কিছুই রয়ে গেছে।
একটা জিনিস যদি খুব বেশি চোখে পড়ে গত 17 বছরের তুলনায়, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। শুধু কথা বলার স্বাধীনতা না, আপনি দেখবেন যে এখন যারা সরকার গঠন করেছে তাদের অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে কিন্তু সমালোচনা করছে। আমরা দেখেছি এমপি মনিয়াপা, নীলুফার মনিয়াপার বক্তব্যের পিঠে কিন্তু ছাত্রদলের রাকিবি বক্তব্য দিয়েছে এবং এটা সবাই স্বাগত জানিয়েছে। সো এই যে এই পরিবর্তনগুলোকে আমি খুব পজিটিভলি দেখি এবং একটা ডিপ পরিবর্তন কিন্তু সোসাইটিতে হয়েছে। আমি আপাত দৃষ্টিতে আমরা রাষ্ট্র সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, এগুলো বড় বড় জিনিসের আমরা আকাঙ্ক্ষা করছি, কিন্তু আমরা এগুলোর কাছে এখনো যেতে পারি নাই। কিন্তু ডিপ যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু কন্টিনিউ চলছে। কীরকম চলছে, যে ডিপ পরিবর্তনটা কি? ডিপ পরিবর্তন কিন্তু মানুষের চিন্তায়, মনোজগতে, রাজনীতি নিয়ে পরিবর্তন এসেছে। যে কেউ এটা, এই দেশটা কারো বাপের না, এখানে কেউ আসলেই সে বছরের পর বছর টিকে থাকতে পারবে সেটা না। আপনি দেখেন যে রিসেন্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে আপিল বিভাগের রায় নিয়ে, কিন্তু আলোচনাটা কি চলছে? আলোচনাটা চলছে যে এটা তো ফিক্স হয় নাই, নেক্সট যখন 5 বছর পর আবার গভর্নমেন্ট চেঞ্জ হবে, তোমরা কাকে এখানে মাঝখানে বসাবা, কোন দলের থাকবে। বিএনপি কিন্তু প্রচণ্ড সমালোচনার মুখে পড়বে এবং বিএনপির জন্য আগের আমলে তারা যখন 2000 সালে যে ক্ষমতায় ছিল, তারা নিজেরাই জানে এখন ড্রাস্টিক চেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জের মুখে তারা। বাংলাদেশের জনসংখ্যার গুণগত পরিবর্তন হয়েছে, রাজনৈতিক শিক্ষার পরিবর্তন হয়েছে। সো এখন যেটা হবে, জুলাই যেহেতু এই ডোরগুলো ওপেন করে দিয়েছে, মানুষ কিন্তু এটা চর্চা করতে থাকবে, এই ডোর আর বন্ধ হবে না। সো আপনি যখন সমালোচনার মুখে বেশি পড়বেন এবং ওইটার পক্ষে যখন জনরায় যাবে, তখন যে ক্ষমতায় থাকে সে কিন্তু পিছিয়ে হটতে বাধ্য হয়। এবং এটার এই 4 মাসেই আমরা অনেকবার দেখছি, এই যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে ইউনিয়নের নাম করলেন, প্রধানমন্ত্রীকে আবার সেটাতে ইন্টারফেয়ার করে নামটা বদল করতে হলো। তারপর আপনি মানে এগুলো তো আমি আসলে গত 17 বছর আমি চিন্তা করতে পারতাম না যে আমি কোনো একটা মন্ত্রীকে নিয়ে আমি ওপেনলি আমি এই কথা বলতে পারবো বা আমরা এই সমালোচনাটা করতে পারবো। কেন শিবগঞ্জের মতো উপজেলায় এত বরাদ্দ, বাকি 20টা উপজেলা মিলায়ও এই বরাদ্দ নাই? কিন্তু যাবেন বরাদ্দ, হ্যাঁ নাম পরিবর্তন হয়েছে, কিন্তু বরাদ্দ কি বাতিল হয়েছে? সর্বোচ্চ বরাদ্দটা গিয়েছে। এই যে এটাই কিন্তু এটাই ওই বিএনপিকে আর 17 বছরের দিকে নিতে পারবে না, রাইট? এগুলো তো মানুষ লক্ষ্য করছে। এই যে বরাদ্দ, আগে সব ফোকাস ছিল গোপালগঞ্জে, এখন সব ফোকাস বগুড়ায়, এটা মানুষ মানবে না। আমি যখন ডিপ পরিবর্তনের কথা বলি, এটা আর হবে না, এটা আর আনটু হবে না, এটা এখন সামনে হয়তো আমাদের সময় লাগবে। আপনি নিশ্চয়ই, আমরা যখন ইতিহাস পড়ি বা জানি, আমরা জানি। একটু থামাই না এখানে, সেটা হচ্ছে যে যখন আমরা বলছি যে এটা আর হবে না, এবং আমরা এমনভাবে চাপ তৈরিও করতে পারছি না যেন এটা না হয়, মানে রাজনৈতিক দলগুলি কি আসলে সেই চাপ তৈরি করতে পারলো? মানে প্রথমেই যখন 4 মাসের মাথায় যখন একটা সরকারের কেউ একজন এই ধরনের ঘটনা ঘটালেন, তার বিরুদ্ধে কি খুব শক্ত অবস্থান নিল কোনো রাজনৈতিক দল? না, নেয়নি। কেন? আমি এটাই বলছিলাম, আপনি যেখানে থামালেন, যে আমরা যখন ইতিহাস পড়ি বা জানি, আমরা মানে 71-এর পরে কিন্তু দেশ স্বাধীন হয়েছে, কিন্তু একটা স্টেবিলিটি আসছে, হ্যাঁ, সেই দুর্ভিক্ষ পারে, বাকশাল সব কিছু পারে 90s-এর পরে, এরপর গিয়ে আমরা একটা গভর্নমেন্ট পেলাম। আমার কাছে মনে হয় যে জুলাই অভ্যুত্থানের পরে যখন সবাই স্পন্টেনিয়াসলি রাস্তায় নেমে এসেছে এবং 5th আগস্ট দুপুরবেলা যখন অল অন এ সাডেন আমরা এইটা সফল হয়ে গেলাম, তখন কিন্তু এক ধরনের মানে প্ল্যান কোনো কিছু, অর্গানাইজড কোনো ফোর্স কিন্তু আর মাঠে নাই, যে যারা এটাকে পলিটিক্যাল রূপ দিবে। কারণ সব অ্যাপলিটিক্যাল এবং ছোট ছোট ইনভিজিবল ফোর্সগুলো এখানে কাজে ছিল, দে আর নট অর্গানাইজড। সো এখন তারা এবং এই ইন্টারিমের সময়টাও আমরা যখন বলি না যে কিচেন ক্যাবিনেট অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা, এখানে এক একজন উপদেষ্টা এক এক রকম ছিল, এবং জামাত অনেক দিন মানে তারা তো এই প্রথম হয়তো মূলধারার রাজনীতিতে আসতে পারলো, মানে যদি আমি বলি, তাহলে এখানে কোনো অ্যাক্টর, এবং বিএনপি 17 বছর নির্বাসিত, মানে একটা যে বিএনপি বলে একটা বিরোধী দল ছিল, এটার কোনো ইয়ে নাই, জাতীয় পার্টি ছিল সংসদে গৃহপালিতর মতো। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে কোনো অ্যাক্টিভ পলিটিক্যাল অর্গানাইজড কেউ ছিল না, যারা এটাকে বিএনপি যতটুকু সরকার গঠন করলে যে একটা অপোজিশন, একটা ফোর্স যতটুকু শক্তিশালী হবে, আমি তো এখনকার অপোজিশন পার্টিকে একেবারেই শক্তিশালী মনে করি না, এটা আমি সবসময় বলি। কিন্তু এটার বাইরে, এগুলোর বাইরে অ্যাক্টরকে, মেইন ফোর্সকে জনরায় বা জনগণ, যেটা আমরা জুলাইয়ে সবচেয়ে বেশি মোবিলাইজ করে, এটা যেটা আমি বলছিলাম 71-এর পরে যখন একটা টাইম গিয়ে এটা শেপে এসেছে,
জুলাইয়ের পর এটা অনেক ধীর, অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা ফর্মে আসবে, এটা একটা শেপে আসবে। নেক্সট ইলেকশনে আরও বেশি আসবে, এর পরের টার্মের ইলেকশনে আরও বেশি আসবে। আমরা একটা কার্যকর বিরোধী বা একটা ফাংশনিং মানে শক্তিশালী বিরোধী দল বলতে যেটা বুঝায় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে পাবো। এখন হয়তো আমরা সংসদের দিকে তাকালে আমরা দেখি যে এক ধরনের নমনীয়তা বা এক ধরনের অ্যালাইনমেন্ট গভর্নমেন্টের সাথে, আপনি যেটা বলছিলেন যে সরকারকে কিন্তু ভাবে চাপে ফেলতে পারে না। ইভেন বাজেট নিয়েও, অর্থ বিল যখন পাশ হলো, বিরোধী দল কিন্তু খুব স্ট্রং আর্গুমেন্ট কোনো কিছু দিতে পারে নাই যে এত 9 লাখ টাকা সর্বোচ্চ আকারের যে বাজেট, এটার কোত্থেকে আসবে, কিভাবে এই রাজস্ব আদায় হবে, খুব বেশি কিন্তু চ্যালেঞ্জ করতে পারে নাই। আমরা তরুণদেরকে দেখি বিভিন্ন আমি একটু এই জায়গাটা ছোট করি, সেটা হচ্ছে যে যখন আমি বলছি যে মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, এটা যে শুধু তাসনুভা জাবিন বুঝতে পারছে তা তো না, পুরনো মানে আপনার চেয়েও আসলে 3 গুণ 4 গুণ বেশি সময় ধরে যারা রাজনীতি করে আসছেন তাদের তো এটা আরো ভালো বোঝার কথা। সো তারা কি আসলে এটা বুঝতে পারছেন না? যদি তারা মানে বুঝতেই পারেন তাহলে কেন সেখানে তারা মানুষের পক্ষে দাঁড়াচ্ছে না? একটা অন্যায় আমি চোখের সামনে এত বড়ভাবে দেখতে পাচ্ছি, এটাই আমার প্রথম উদাহরণ হিসেবে কেন আমি দাঁড়াতে পারছি না? এটা কোন রাজনৈতিক দল, আমি জামাতকে বাদ দিলাম, অন্য রাজনৈতিক দলগুলো, এটা আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট ফর্ম হওয়ার একদম প্রথম 6 মাস বা 4 মাস এক ধরনের পিসফুল বা স্ট্যাবিলিটি তারা মেনটেন করতে চায়, একটা ইকোসিস্টেম তারা মেনটেন করতে চায়। আমরা ক্রিকেট বোর্ডের ইলেকশনের সময় আমরা দেখেছি এখন যেভাবে এমপির ছেলেদের নেপোটিজমের কথা যতটুকু চর্চিত হয়, হ্যাঁ, এটা গত 17 বছরে অ্যাটলিস্ট আমি ওপেন পাবলিক স্পেয়ারে আমি দেখি নাই। সো আমার কাছে মনে হয় যে এখন একটা হয়তো প্রথম দিকে তারা এক ধরনের অ্যালাইনমেন্ট একটা রাখতে চায়, এক ধরনের স্ট্যাবিলিটি রাখতে চায়, বিএনপিকে সময় দিতে চায় কতটুকু তারা কি করছে। কিন্তু এটা যত সময় যাবে এটার বিরুদ্ধে আওয়াজটা তত বেশি ভারী হবে বলে আমার কাছে মনে হয়। কারণ যে কোনো একটা ইলেকশনের পরে, এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে একটা নির্বাচন হলো, কিছু না পেয়েই সংস্কার, গণভোট সব বাদ দিয়ে নির্বাচন হলো, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো যদি বিএনপি আন্ডু না করে এবং কারেক্ট না করে, বিশেষ করে গণভোট এবং সংস্কারের ব্যাপারে, তাহলে এটা গণজোয়ারটা এবং এটা 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে কিনা কেউ, এটা আমারও মনে হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি যখন বলছিলাম যে কোনো রাজনৈতিক পক্ষগুলো অর্গানাইজড ছিল না, তারা অর্গানাইজড হতেও কিন্তু এখন একটা সময় নেই। আপনি দেখেন আমরা এক একজন কিন্তু এক একটা জুলাই, আপনি নিজেই বললেন অনেকগুলা রাজনৈতিক দল, আমরা যারা জুলাই এর পরে রাজনীতিকে অন্যভাবে ভাবে, আমি আমার কথা বলছি না, পুরনো যারা আছে তারাও যারা ভাবছে, তাদের মধ্যেও এক ধরনের বোঝাপড়া, অ্যালাইনমেন্ট, অর্গানাইজড হওয়ার একটা বিষয় আছে বলে আমি মনে করি। সো বিএনপি যদি ওই অনুযায়ী মানুষের পালস বুঝে যদি তারা সরকার পরিচালনা না করে, তাহলে অন্যান্য যে কোনো সময় তুলনায় অনেক আগে তারা বাধার মুখে পড়বে। আপনার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ঠিক মানে অনেকেই এই কথাটা বলছেন যে এনসিপিকে কোণঠাসা করতে যে জুলাইকে কোণঠাসা করে ফেলছে বিএনপি, এরকম কি মনে হচ্ছে? মানে জুলাইকে কোণঠাসা, আমি আসলে এটা কোণঠাসা না, আমার কাছে মনে হয় যে বিএনপি জুলাইকে প্রাণ খুলে ক্লেম করে না। কারণ আওয়ামী লীগ দ্বারা তো তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল, হ্যাঁ, জেল জুলুম সব কিছু নাই করে দিয়েছিল। আমি তো মানে সো সেই তুলনায় এরকম একটা বড় একটা গণ অভ্যুত্থানের পরে তারা প্রথম সরকার গঠন করলো, এটা কোনো রেগুলার নর্মাল ইলেকশনের পরে সরকার না, তাহলে তাদের সবচেয়ে বেশি জুলাইকে আসলে আপহোল্ড করা উচিত। এবং এখনও আমার কাছে মনে হয় এটা সময় আছে, তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, তারা আমার থেকে হাজার হাজার গুণ বিজ্ঞ, কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসকে তারা যতটা বেশি হোল্ড করবে তাদের পাটাতন তত মজবুত হবে অন্য যে কোনো স্ট্র্যাটেজি থেকে। কারণ এটা অনেস্ট, এটাতে মানুষের ব্যাকআপ আছে, কোনো পলিটিক্যাল দল বা কোনো স্পেশাল ব্লকের ইয়া নাই, ইকুয়েশন বা মদত নাই, এখানে একদম মাঠের মানুষের ব্যাকআপ। সো বিএনপি নিশ্চয়ই ওই ব্যাকআপটাকে আপহোল্ড করলে সবচেয়ে বেশি শক্তিশালী হবে। কেন করছে না বলে মনে হয়? ওয়েল, এটার জন্য এটা কেন করছে না, পুরোপুরি করছে না তা না, যতটুকু করছে না তাদের এক ধরনের, আমার কাছে মনে হয় যে পুরনো ট্রেডিশনাল যে তারা আগে যে ধরনের রাজনীতি করে এসেছে,
আমি একটা কথা বলি সব সময়, এটা মনে হয় মানে আমার দর্শকরা নিশ্চয়ই বলবে যে আপনি সবসময় একই কথা বলেন, মানে উইথ ডিউ রেসপেক্ট, আমার বাবা চাচাদের সময় যারা বিএনপির মন্ত্রী ছিল, আমার বাবা চাচাদের নাতনির সময়ও তারা মন্ত্রী, রাইট? সো তাদের স্ট্র্যাটেজিতে কিন্তু কোনো মানে তাদের কমফোর্ট জোন থেকে আমি তাদেরকে বের হতে দেখি না। আমাদের প্রধানমন্ত্রীর অনেক লাইফস্টাইলে অনেক চেঞ্জ, উনি অনেক প্রো পিপল বিহেভ করেন, বডি ল্যাঙ্গুয়েজ অনেক, উনি দীর্ঘদিন একটা দেশের বাইরে ছিলেন, একটা বিলেতি একটা স্বভাব ওনার মধ্যে, সিভিলাইজড একটা স্বভাব ওনার মধ্যে, আন্তরিকতা ওনার মধ্যে আছে, খুবই অ্যাপ্রিসিয়েবল এটা। কিন্তু ইন্টেনশনটা কি পরিবর্তন হয়েছে? মানে ওই কমফোর্ট জোন থেকে আমি কিন্তু বিএনপির রাজনীতি, ইন্টেনশনটা মানে আপনার প্রথাগত রাজনীতি থেকে বের হয়ে যাওয়া। এই বাংলাদেশে আপনি এখনো আমি উনি নিজেই বললেন যে ঢাকা এখনো ৩ নাম্বার শহর বাসযোগ্য বা পুরো অবাসযোগ্যর মধ্যে। সো এটাকে কিভাবে আন্ডার করবো? আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো অ্যাড্রেস করছেন ঠিক আছে, সব কিছুই অ্যাড্রেস করছেন ঠিক আছে, কিন্তু ওনাদের কাজে এবং পরিকল্পনায় কিন্তু এগুলোর কোনো বাস্তবায়ন নাই। বিশেষ করে এই যে প্রতিমন্ত্রীর যে ধরনের এই বরাদ্দের কথাগুলো আমরা বলছি, সব জায়গায় হচ্ছে ওনারা নিজেদের লোক বসানো, মানে এই যে এমপি পুত্রদের আসলে বিসিবির, এটা অনেকে বলেন যে আওয়ামী লীগের সময় তো এরা ছিল, তো আপনারা এটা যদি পুরাটা ভেঙে দিতেন তাহলে এটা অনেক বড় একটা পরিবর্তন আসতো। তারপর ওনাদের নারী নেতৃত্ব নিয়ে ওনারা জামাতকে যতটা ব্যাশিং করে, আমি সবচেয়ে বেশি আঙ্গুল ওনাদের দিকে তুলি। ওনাদের সবাই হাজব্যান্ড অথবা ভাই অথবা হচ্ছে ফ্যামিলির একটা অংশ ওখানে নারীর নেতৃত্ব আমরা দেখি, ইভেন যারা মন্ত্রীও হয়েছেন। সো নতুন কোনো কিছু নাই। ওনারা বাংলাদেশ ব্যাংকে গভর্নর কাকে বসিয়েছেন আমরা দেখলাম, ওনারা দুদক, মানবাধিকার কমিশন, ইসির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ওনারা কোনো ধরনের দলীয়করণ মুক্ত করার টেন্ডেন্সি দেখান, এভাব এভরিথিং 24 ঘন্টার মধ্যে ওনারা গণভোট নাই করে দিল। যেই ব্যাকআপ তাদেরকে আপহোল্ড করে সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারলো, সেই আপহোল্ডকে তারা 24 ঘন্টার মধ্যে ডিজোন করলো। সো এখানে আমি তো কোনো ধরনের বিলেতি ইন্টেনশন দেখছি না আসলে, মানে এটা একটা মানে কি বলবো মেটাফোর হিসেবে ব্যবহার করলাম আর কি আমি, উইথ ডু ভেরি রেসপেক্ট, মানে এটা আমার একটা মেটাফোর হিসেবে ব্যবহার করলাম। আপনাকে যে মানুষগুলো আপনাকে ক্ষমতায় বসালো, ধরে নিলাম যে কোনো ধরনের আছে, ঠিক আছে, যে কোনো ধরনের নেগোসিয়েশন মেনে সব কিছু মেনে আমরা নিলাম, হ্যাঁ, যে এনসিপিও যে আমাদের সাথে চলে গেল, ঠিক আছে, আমরা তরুণদেরকেও হারালাম, ঠিক আছে, কবির সাহেব, নুরুল কবির সাহেব যেরকম বলে যে নাকে রুমাল দিয়ে অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, সো ফাইন, কিন্তু আপনারা তো এটা প্রথম 24 ঘন্টার মধ্যে ডিজোন করলেন। সো আমার কাছে মনে হয় যে এগুলা পাইল আপ হচ্ছে, হয়তো প্রথম 6 মাসে, প্রথম 1 বছরে 2 বছরে এটা দেখা যাবে না, কিন্তু যখন বিরোধী দলগুলো, বিরোধী পক্ষগুলো, বিরোধী আওয়াজগুলো অর্গানাইজড হবে, সুসংহত হবে বা তাদের সাংগঠনিক ক্ষমতা বাড়বে, আওয়াজগুলো রাজপথে আসা শুরু করবে। কাছে কেন মনে হয় যে বিএনপি তার পরিবর্তনটা আনতে পারলো না? কোথায় দুর্বলতাটা দেখেন? আমি আসলে খুব ছোট মানুষ এই বড় জিনিসটা বলার জন্য, কিন্তু যারা দীর্ঘদিন ধরে রাজনীতি পর্যবেক্ষণ করেন বা বিশ্লেষক, তারা সবসময় বলেন যে তাদের এই কমফোর্ট জোন বা পুরনো ধাঁচে থেকে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এটাই নতুনত্বকে আয়ত্ত করতে না পারার। আপনি দেখেন যে সংসদে সবসময় যারা কথা বলছেন, হ্যাঁ, আমি ধরেই নিলাম যে হয়তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটু বেশি কথা বলেন বা সব মনোযোগ ওনার দিকে থাকেন, কিন্তু বাকিরা কি, মানে বাকিদের আসলে মানে কর্মকাণ্ড, হ্যাঁ, আমি যখন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনি, আমি নতুন কোনো কিছু আসলে দেখি না, বুঝি না। এখন আপনি বলতে পারেন যে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা এত পুরনো, এত বাজে যে এখানে একজন নতুন মন্ত্রী এসে কি করবে, পুরনো গ্লানি টানতে হবে, কিন্তু আপনার কিন্তু শুরু করতে হবে। আপনি রাজনীতি করেন এবং আপনি নিজে চিকিৎসক, এই জায়গাটা থেকে প্রশ্ন করি, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হতেন কি করতেন? এটা আমি যেটা বলছিলাম যে আসলে অনেকে হয়তো আমার সাথে অ্যাগ্রি করবে না, এবং এই কাজটা খুব টাফ, কিন্তু তারপর আমার কাছে মনে হয় এটা 1 নম্বর হওয়া উচিত। ডাক্তাররা ডাক্তারি করতে পারে না এই রাজনীতির ভয়ে। মানে আমাদের তো সরকারি খাতের চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে দুর্বল, মানে সরকারি খাতের যে ধরনের রিসোর্স, যে ধরনের বাজেট আছে, ওই অনুযায়ী কিন্তু আমরা স্বাস্থ্যসেবা পাই না। তো ওইখানে না আসলে ডাক্তাররা ডাক্তারি করতে পারে না, যে আমার
মানে গুরু ঠিক থাকবে কিনা, হ্যাঁ, যে আমার সচিব ঠিক থাকবে কিনা, আমার মন্ত্রী ঠিক থাকবে কিনা, তাদেরকে মেনে আসলে ওখানকার ইকোসিস্টেম বা ওখানকার চিকিৎসা ব্যবস্থা হয়। সো আমার কাছে মনে হয় ডাক্তারদেরকে আসলে এই জিম্মি দশা থেকে মুক্ত করে দেয়। ডাক্তারের সাথে রাজনীতির কি সম্পর্ক? অবশ্যই মানে আপু, চিকিৎসার সাথে কি অবশ্যই সম্পর্ক? তাদের সরকারি চিকিৎসকদের পোস্টিং, পদোন্নতি, পরীক্ষা সবকিছু এটার সাথে ডিপেন্ডেন্ট। আপনি এখন খবর নেন যারা সাচিব করতো সেসব ডাক্তাররা এখন কোথায়, এবং এখন আবার খবর নেন গত 17 বছর ড্যাবের বা এনডিএফ এর চিকিৎসকরা কোথায় ছিল, হ্যাঁ, এবং এত এত রিসোর্স, এবং আমি জানি না এটা কিন্তু খুব সহজ না, এটা এত বাজেভাবে ডিপলি রুট হয়ে গেছে। সো আপনি পেশাজীবীদেরকে আসলে এখান থেকে মুক্ত করতে হবে আপনি যদি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য করতে চান। একজন ডাক্তার কি রুগীকে নিয়ে ব্যস্ত থাকবে, না তার এটা এটা এই পান থেকে চুন খসলে তো তার পোস্টিং ওখানে হয়ে যাবে, এইটাতে সে ব্যস্ত থাকবে, রাইট? সে তো মুখ খুলেও বলতে পারবে না যে আমার এত টাকা বাজেট ছিল কিন্তু আমার তো এখানে এই ইঞ্জেকশন, এই স্যালাইন, এই জিনিসপাতি আমার সাপ্লাই নাই। আপনি হামের সময় দেখেন কি চলছে, আজকেও 750 বাচ্চা মারা গেছে, ওকে দোষ দেয়, ওকে দোষ দেয়, কেউ মুখ খুলে আসলে কথা বলে না, কারণ তার তো এই রুটি রুজি তো তার এটার উপর ডিপেন্ড করে। এই জিনিসটাকে যদি আপনি রাজনীতি মুক্ত করতে পারেন, আমার কাছে মনে হতো না যে বেসরকারি খাতের এই গরিব দেশের জন্য দরকার হতো। এতগুলা হাসপাতাল পুরো বাংলাদেশে যা আছে এগুলো যদি ভালো মতো চলতো। কিছুদিন আগে দেখছিলাম আমি যে আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জোবায়দা, উনি বলছিলেন যে বিভিন্ন অঞ্চলে যে সিসিইউগুলো আছে, আইসিইউগুলো আছে, একটা তো মেশিন নাই, একটা তো ভেন্টিলেশন কাজ করে না, লোক নাই, সরকারি হাসপাতালগুলা কাঠামো হয়ে পড়ে আছে, ওগুলা কেউ চালু করে না, আমলাতান্ত্রিক জটিলতা। সো এখানে ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া, একদম উপচায় পড়ে সে রোগীর সেবা করবে। আপনি প্রথম 3টা কি করতেন? আমি এটা থেকে বের হওয়ার চেষ্টা করতাম। এটা হচ্ছে আমার এক নাম্বার। আরেকটা হচ্ছে যে 2 নাম্বার, যেটা একদম পেরিফেরি, যেসব ঢাকার বাইরে, ইভেন চট্টগ্রাম থেকে শুরু করে পুরো 64টি জেলার যে মেইন হাসপাতালগুলো আছে, ওই হাসপাতালগুলো ডাক্তারদের, নার্সদের এবং স্বাস্থ্যকর্মীদের ওই জেলাগুলোতে থাকা, খাওয়ার এবং তাদের বেতন ভাতা ওইভাবে করে যাতে ওই মিনিমাম চিকিৎসাগুলো ওই জেলাগুলোতে হয়, যাতে জ্বরের রোগীর জন্য বা হচ্ছে নিউমোনিয়া নিয়ে, মানে খুব কম নিয়ে ঢাকায় আসতে না হয়, ঢাকার উপর চাপ কমানোর জন্য এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা। আপনি যখন ডাক্তার, আপনি দেখছেন কিভাবে ডাক্তারদেরকে পিটানো হয়, আমি তো অবাক যে মানে এটা কত সহজে করা যায়। মানে 4-5 জন মিলে একটা ডাক্তারকে জাস্ট পান থেকে চুন খসলে তাকে পিটায়, যত্রতত্র পিটায়, এবং যখন ওই ঘটনাটা হয় তখন ওটা নিয়ে আমরা খুব আলোড়ন তুলি, লেখালেখি করি, এই করি সেই করি, তারপর শেষ। এই চিকিৎসকদের সুরক্ষা আইন, এটা তো মনে হয় আমার জীবদ্দশায় আমি জানি না হবে কিনা। হ্যাঁ, যেহেতু আপনি রাজনীতির সাথে আছেন, নতুনরা আসলেও হবে কিনা না সেই আশা আমরা রাখতেই পারি। আমি আবার একটু জাবিন ফিরতে চাই হচ্ছে জুলাইয়ে। আমি যদি আপনাকে জুলাইয়ের আন্দোলনের সাথে একদম সামনে থেকে যুক্ত থাকা একজনকে জিজ্ঞেস করি যে, এবং জুলাইয়ে দাঁড়িয়ে 2 বছর পরে জুলাই আপনাকে কি দিল? এই যে আমি নিজেকে, আপনি চিকিৎসার কথা বললেন, চিকিৎসকের কথা বললেন, আমি যে এই মানে নিজেকে যে আমি এই ট্রান্সফর্মটা করলাম, আমি একদম ছাপোষা একটা চাকরি করা ঘরের বউ এরকম একটা মানুষ ছিলাম, এবং জুলাই আমার মধ্যে এই পরিবর্তনটা এনেছে। আমার কাছে মনে হয়েছে যে হাজার হাজার ডক্টর, ফিমেল ডক্টর, মেল ডক্টর হসপিটালে আছে, আমার ওখানে নতুন করে কন্ট্রিবিউট করার হয়তো তেমন কোনো কিছু নাই, এবং জুলাই দেখার পর আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে কন্ট্রিবিউট করতে চাই এবং করতে পারবো, এবং আমাদের মতো মানুষদেরই এখানে কন্ট্রিবিউট করা দরকার। এখানে পুরা শিফটটা প্রয়োজন, একটা চেঞ্জ প্রয়োজন, এবং এই জুলাই এটা আমাকে শিখিয়েছে। এবং আমি যদি ওই রাস্তায় না যেতাম, ওই মানুষ বা ওই সময়টা, ওই 36 দিনটা যদি আমি নিজে সাক্ষী না হতাম, তাহলে আমার মধ্যে এই চেঞ্জটা আসতো না। এবং এটা আপনি যেটা বলছিলেন, এটা শুধু তাজনুভা জাবিনের মধ্যে পরিবর্তনটা আনে না, এটা অনেকের মধ্যেই পরিবর্তনে এই বোধটার পরিবর্তনটা আসছে। সো আমি ওই জায়গাটাতে কাজ করতে। অনেকের মধ্যে যদি বোধটার পরিবর্তন এসেই থাকে, জাবিন 2 বছর পরের জুলাই আসলে স্মৃতির কোন জায়গায় দাঁড়ানো? এটা আপু মানে আমরা জুলাইকে আসলে কতটা ওন করলাম, মানে এই মুহূর্তের পুরো পরিস্থিতি যদি আমি বিচার করে বলি, এটার এক ধরনের
এক ধরনের হতাশা বা ব্যর্থতা দিয়ে কিন্তু এটাকে ডিফাইন করা যায়। কিন্তু এই হতাশা ব্যর্থতা না পাওয়াগুলা যদি আপনি এক সাইডে রাখেন, আপনি আরেকটা দিক দিয়ে দেখেন, যদি আমাদের গত 17 বছরে যে পরিমাণ অর্থ পাচার এবং লুট হয়েছে, আপনি সেটার প্রেক্ষিতে যদি আপনি 5th আগস্টের পরের বাংলাদেশ দেখেন, হয়তো অনেক কিছু পরিবর্তন হয় না, কিন্তু 5th আগস্টের পরের বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টেও এই অর্থ পাচার ভয়ঙ্কর। কতটুকু হয়েছে তাদের 2 তুলনায়? বছরে না আপু শুনেন, আমি একটা কথা বলি, আমি যেটা বলছি যে আপনি যদি 2 বছরের ইন্টারিম গভর্নমেন্টের সাথে আপনি 17 বছরের স্বৈর শাসকের তুলনা করেন। আমি তুলনা করছি না, আমি বলছি যে পরিবর্তনের কথা বলে যারা ইন্টারিম মানে যে জুলাই হলো, ইন্টারিম বসলো, সেখানে এই জুলাই যোদ্ধাদের অনেকেই ছিলেন ওই ক্যাবিনেটে, তারা কি কথা বলেছে? কি নিয়ে কথা বলেছে? এই দুর্নীতি নিয়ে, অন্যায় নিয়ে, নীতিহীনতা নিয়ে। ইন্টারিমে কারা বসেছে? এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, ইন্টারিমে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন মানুষ বসেছে এবং এটা 2 দিনের ব্যবধানে এটা ঠিক হয়েছে। এটা কিন্তু পুরো জুলাই জুড়ে ফিক্স হয় নাই। যে আপনার নিশ্চয়ই মনে আছে যে আগুন লাগা বাস থেকে আগে নামতে হবে, তারপর দেখতে হবে যে আমরা কোথায় উঠব। আপনি ইন্টারিমের 2 বছরের ব্যর্থতা দিয়ে আপনি জুলাইকে ডিফাইন করতে পারবেন না, কোনোভাবেই না। জুলাইয়ের আমি তো শেষ করি, জুলাইয়ের ব্যাপ্তি বা বিশালতাটা কিন্তু অনেক বড়। 2 বছরে ছাত্ররা দল গঠন করেছে, তারা জামাতের সাথে জোট করে মানুষকে সাথে প্রতারণা করেছে বা তাদের আস্থা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না, এসব আলোচনা একদিকে। হ্যাঁ, এসব আলোচনা একদিকে, কিন্তু জুলাইয়ের পরে যে পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিবর্তিত, আমি যেটা এতক্ষণ ধরে শুরু থেকে আমি এটা আপনি কখনো ডিনাই করতে পারেন, এটা জুলাইয়ের কারণেই হয়েছে। এবং এই যে 5th আগস্টের আগে 4th আগস্ট যে বাংলাদেশ ছিল, 6th আগস্টও কিন্তু ওই একই বাংলাদেশ। মানে আমি যদি আপনাকে কাঠামোগত বলি বা প্রশাসনিক বলি, ইন্টারিমের কয়েকজন মানুষ এসে ওই আওয়ামী লীগের প্রশাসনেই দায়িত্ব নিয়েছে, ওই সচিবালয়ে দায়িত্ব নিয়েছে। এবং এই মোড়ক থেকে বের হতে, এই মোড়ক থেকে বের হতে এখন কিন্তু অনেক একটা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে, এবং এই পথটা পাড়ি দেওয়া সম্ভব হতো না যদি জুলাই না হতো। জুলাই কিন্তু বাংলাদেশকে 10 থেকে 15 বছর আগিয়ে দিয়েছে। আমি এই সেন্টেন্স বারবার আমার বিভিন্ন ইন্টারভিউতে আমি বলি যে জুলাই যদি না হতো বাংলাদেশ এরকম 10-15 বছর আগাতো না, অনেক আগিয়েছে। আপনি মানে কাজ করেও বাংলাদেশকে এতটুকু আগাতে পারতেন না। সো এখন ব্যর্থতা, না পারা, হতাশা, প্রতারণা, ধোঁকা ইত্যাদিকে এক সাইডে রেখে যেটা পজিটিভ ওটা নিয়ে আগাতে হবে, এবং অবশ্যই দেয়ার ইজ পজিটিভ। কেন পজিটিভ আমি বলি, একটু শেষ করি আপু, কেন পজিটিভ আমি বলি, আমি বিএনপির অনেক সমালোচনা করব, 100টা সমালোচনা করব, আমার বিরোধী দলেরও আমি 100টা সমালোচনা করব, বাট দেয়ার ইজ দ্য হোপ যে দেয়ার ইজ নেক্সট ইলেকশন আই ক্যান চুজ মাই গভর্নমেন্ট। কোনোভাবেই মানে এটা সম্ভব হবে না আর কেউ আপনার অবৈধভাবে নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, আবার তাহলে আন্দোলন হবে, এটা আর সম্ভব হবে না। এখন আমার ওই কনফিডেন্সটা আছে। আর ঠিক আছে, বিএনপি পারছে না, আমার ভোটের ব্যাপার আছে, ওই সময়ের আমার জনরায়ের ব্যাপার আছে, জনসমর্থনের ব্যাপার আছে, এবং বিএনপিও জানে, জামাতও জানে, তরুণরাও জানে যে এই জিনিস কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা কিন্তু অনেক, মানে এই লেসনটা আসলে পুরনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দলই পেয়ে গেছে। তাহলে আপনার কথার মধ্যে এটা বারবার ঘুরে ফিরে আসছিল যে প্রতারণা, ধোঁকা, এটা যেমন দেখা যাচ্ছে যে আপনারা যারা জুলাইয়ের সাথে যুক্ত ছিলেন তারাও একে অন্যকে বলেন যে প্রতারণা হয়েছে, প্রতারণা করেছে। জুলাই গাদ্দার শব্দটা খুব শোনা যায়। মানুষও মনে করে যে আমাদের সাথে প্রতারণা হয়েছে, যে পরিবর্তনের কথা বলা হয়েছিল। আপনি হয়তো এই চেয়ারে বসে বলছেন যে হ্যাঁ পরিবর্তন হয়েছে, কিন্তু চেয়ারের এই পাশে এসে আমার কাছে মনে হচ্ছে, সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে কই কিছু তো পরিবর্তন হয় নাই, আমি তো সেই আগের অবস্থাতেই আছি। একটাই শুধু দেখা যাচ্ছে যে আমি কথা বলতে পারছি, কিন্তু কথা বলেও তো আসলে খুব কি বদলাবে। সো এই যে প্রতারণা শব্দটা, এই শব্দটা আসলে কেন জুলাই যোদ্ধাদের শুনতে হচ্ছে? এরা আসলে কার সাথে প্রতারণা করলো? এখানে প্রতারণা বা ধোঁকা যেই অর্থে মানুষ ব্যবহার করে, এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা আপনার প্রতি আমি সম্মান রেখেই বলছি, চেয়ারের এই পারে কিন্তু কখনো কোনো মতাদর্শ নাই, এটা হয় না। চেয়ারের 2 পারেই মতাদর্শ আছে, চেয়ারের 2 পারেই ন্যারেশন আছে, চেয়ারের 2 পারেই ভিশন আছে, আইডিওলজি আছে। কখনো আরেক সাইডে একটা জিনিস নাই, আরেক সাইডে একটা আছে, এটা হয় না। সো ধোঁকা বা প্রতারণার পার্সপেক্টিভ আমি যদি বলি, মানুষ আশা করেছিল যে তরুণরা একটা এত বড় লিড দিয়ে
পুরনো রাজনৈতিক দলগুলো যেটা পারে নাই, এটা কেউ মানুক আর না মানুক সবাই মোটা দাগে মনে করে যে ছাত্রদের নেতৃত্বেই হাসিনা পড়েছে। সো তারাই একটা দল গঠন করবে, তার এইবার একটা ফাইনাল কিছু হবে। মানুষ সেই স্বপ্নই দেখেছে। এখন হচ্ছে এটা তারা জামাতের সাথে জোট করার কারণে, যেহেতু জামাত একটা বিশাল একটা 2-3টা ব্যাগেজ তাদের আছে, এই ব্যাগেজ বাংলাদেশের মানুষ সাপোর্ট করে না। সো তরুণদের বা নতুনদের তাদের সাথে যাওয়াকে তারা সমর্থন করে না। এখন আপনি যখন এই বয়ানটা স্টাবলিশ করবেন যে তার মানে তারা জুলাই গাদ্দার বা তারা প্রতারণা করেছে, ধোঁকা করেছে, এবং ওরা বলবে যে এটাকে রাজনৈতিক কৌশল, এখানে একটা পার্সপেক্টিভ হচ্ছে যে তাদের এই জিনিস ভুল হয়েছে। দিস ইজ ওয়ান থিং, যে এটা এই জিনিসটা করা ঠিকই হয় নাই, এবং সেটা ইলেকশন গণ অভ্যুত্থানের পরপর প্রথম নির্বাচনে। কিন্তু আপনি যখন তাদেরকে ডিসমিস করে দিবেন, এটার মধ্যে আরেকটা রাজনীতি আছে, যে ওরা এই ভুল করেছে সো ওরা বাতিল, ওদেরকে দিয়ে হবে না। হ্যাঁ, ওদেরকে দিয়ে হবে না। গত 17 বছরে যা ছিল, টেবিলের এপারের মানুষ বলছে যে গত 17 বছরে যা ছিল এখনো তো তা আছে। নো, বিগ নো। কেন বিগ নো? কারণ একটা গণ অভ্যুত্থানের পরে একটা অসংগঠিত ফোর্স দ্বারা স্বৈরশাসকের পতনের পর সেই জিনিসটা, সেই রাজনীতিটা শেপে আসতে সময় লাগে। আপনি আজ থেকে 10 বছর পর বলতে পারবেন যে এরা টোটালি ব্যর্থ। অন বেসিস অফ হোয়াট? বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে 17 বছরে যে বাংলাদেশ আপনি হ্যান্ডওভার পেয়েছেন, তরুণরা বা আমরা এই সময়কার রাজনীতিতে যারা সক্রিয়, যে বাংলাদেশ হ্যান্ডওভার পেয়েছে, সেই বাংলাদেশকে ডিল করার জন্য 2 বছর তো যথেষ্ট না, সেটা আমরা পরিষ্কার দেখছি। এবং কেন যথেষ্ট না? এখানে ভুল হয়েছে, এখানে কৌশলের ভুল হয়েছে, এখানে জোটের সমীকরণে ভুল হয়েছে, এখানে পুরনো রাজনৈতিক শক্তির সাথে না পেরে ওঠার ভুল হয়েছে। সবচেয়ে বড় একটা জিনিস আমি যেটা বলি, প্রশাসন। অনেক সময় সব পক্ষের আগ্রহ থাকলেও প্রশাসন কিন্তু আপনাকে সাপোর্ট করেন, আপনি প্রশাসনের জন্য মানে আপনি অন্তর্বর্তী সরকারের অনেকগুলো, আমি নিজেও তাদের অনেক সমালোচনা করি। পরশুদিনও আমি একটা আলোচনায় এটা বলছিলাম যে রাজস্ব বিভাগকে ভাগ করার জন্য, 2টা ভাগে ভাগ করার জন্য অন্তর্বর্তী সরকার একটা সংস্কার উদ্যোগ নিয়েছিল। প্রশাসনের লোকজন প্রতিবাদ করে একদম বন্দর পর্যন্ত করেছে। আপনি এখনো কোনো সংস্কারের কথা চিন্তা করেন বা কোনো নতুন ডেভেলপমেন্ট চিন্তা করেন, যারা এটার সুবিধাভোগী, যারা এটাতে কমফোর্টে আছে, তারা কিন্তু এটার বিরোধিতা করবে। হ্যাঁ, এবং অন্তর্বর্তী সরকারের সময় যেরকম বিভিন্ন পক্ষ, পরের অন্তর্বর্তী সরকার কিন্তু আর এরকম হবে না। পরবর্তী অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক গুছানো হবে এবং অনেক অর্গানাইজড এবং সিস্টেমেটিক ওয়েতে হবে। সো ওই যে পুরনো কথা, প্রতারণা, ধোঁকা, আপনি মানে 17 বছরের পুরনো স্বৈরশাসককে ফেলে দেওয়ার পর তারা আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারলো না, সো তারা বাতিল। এটাতে আমি দ্বিমত পোষণ করি। এই জায়গাটাতে মানে বাতিল করাটা কিন্তু এক ধরনের রাজনীতি। তাহলে আপনি এনসিপি বাতিল করলেন কেন? এনসিপি বাতিল করলাম এটার কারণে যে আমি আমার যে আদর্শ, তাদের তো সেই সময়টা দেওয়া দরকার ছিল নাকি? না, আমার কাছে মনে হয় না যে সেই ওই সময়টা, ওই রাজনীতিটা আমার ওই ব্যানারে থেকেই করতে হবে, এটা আমার কাছে মনে হয় নাই। কারণ আমার নিজস্ব যে রাজনীতির আইডিওলজি আছে, সেটা কেন আমি সবাই মিলে কেন একই ভুল করব? রাইট? আমরা অনেকেই কিন্তু ওই ভুল থেকে সরে এসেছি বা এটাকে আমরা সমর্থন করি নাই। তো এটা তো পরিষ্কার। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে, তারা যেরকম প্রো জুলাই, প্রো বাংলাদেশ, তাদের যে অন্যান্য পলিটিক্যাল আইডিওলজি আছে, শুধু এনসিপি কেন, বিএনপির মধ্যেও আছে। বিএনপির মধ্যেও অনেক তরুণ এবং অনেক পোর্শনের সাথে কিন্তু আমাদের চিন্তাধারা পরিষ্কার মিলে যায়। এটা একটা পুরো জেনারেশনের মধ্যেই কিন্তু এই ধরনের এই টায়ার বা বেলটা আছে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তখন ওখানে থেকে যেতাম, তাহলে এখন আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার ইউএসপিটা বা ক্রেডিবিলিটিটা আমার থাকতো না। আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাই থেকে যে রাজনীতি শুরু করেছি, আমি এখনও ওটাতে আছি। কিন্তু একটু আগে তো আপনি বলছিলেন যে সময়টা দেয়া দরকার, সময়টা না দিলে আসলে তারা কোন রাজনীতিটা করছে সেটা বোঝা যাবে না। তাহলে আপনি এত দ্রুত সিদ্ধান্ত নিলেন কেন? কারণ আমরা দেখেছি যে আপনি ছাড়া পরপরই সম্ভবত আপনার একটা বড় স্ট্যাটাস ছিল, সেখানে আপনি বলেছিলেন যে মধ্যপন্থার রাজনীতির কথা বলেছিল তারা, গণপরিষদের কথা বলেছিল, সেকেন্ড রিপাবলিকের কথা বলেছিল, নারী ইস্যুতে তারা, নারী এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যাপারে সমস্ত জায়গা থেকে এনসিপি সরে এসছে, সেই জন্য আপনি এই জায়গা থেকে মানে এনসিপি থেকে সরে এসছেন। তো সেই জায়গা থেকে আপনার শুরুতেই মনে হয়েছিল যে তারা একদম সরে যাচ্ছে, নাকি আসলে আপনার মনে হয় যে একটা অবজারভেশনাল এরর ছিল সেখানে?
এটা এখানে তো যেহেতু প্রথমে আমি তো এনসিপিকে ডিফেন্ড করতে বসি নাই, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার যে রাজনীতি আমি করছি, আমি এই ব্যাগেজগুলো আমি নিতে রাজি না। যখন আপনি জামাতের সাথে জোট করবেন, আমি যখন এই আপনি যা যা বললেন এগুলো কিন্তু আমি এন্ডোর্স করি, হ্যাঁ, তাহলে আমি যখন এগুলো এন্ডোর্স করব, এই কথাগুলোই তো আমি মানুষকে বলবো। ওই 11 জোটের সাথে এমন জোটও, এমন দলের মানুষও ছিল যে নারীদের সাথে এরকম একটা টেবিল একই বসে তারা শেয়ার করে না। তাহলে আমি নারীর রাজনৈতিক অর্থপূর্ণ অংশগ্রহণ অধিকারের কথা কিভাবে বলবো? আমার পথ বন্ধ। সো ওখানে আমি যে সময় দিচ্ছি, আমি যে বলছি যে 2 বছর সময় যথেষ্ট না এবং তাদেরকে কাউকে বাতিল করা যাবে না, আমি কিন্তু এনসিপিকে বাতিল করা যাবে বলছি না, আমি বলছি জুলাইয়ের কোনো ফোর্সকে বাতিল করা যাবে না। এই যে জুলাই যে পরিবর্তনটা এনেছে, যারা এই পরিবর্তনটা এনেছে তাদেরকে বাতিল করা যাবে না। কেন বাতিল করা যাবে? এটার যেই বাংলাদেশ আমরা হ্যান্ডওভার পেয়েছি, এই বাংলাদেশে ভুল করাটা এবং কৌশলের ভুল করাটা, এটা অনেকটা মানে এখানেই এই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই আছে। মানে আপনার কি বলবো, যে আপনাকে এটা নিতে হবে অথবা এটা নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা মানে বাই ডিফল্ট এটা এখানে অলরেডি এটা ছিল। সো এই জিনিসগুলা বা এই বাইনারিগুলা, বা বাইনারি বলাটা আসলে ঠিক না, এই নেগোসিয়েশনের এই টুলগুলো আমাদেরকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, যে ফোকাসে যেতে হবে যে আমরা ঠিক এটা চাই, এই পরিবর্তনটা চাই। এবং আমার মনে হয় যে যত সময় যাবে এবং যত আরও নতুনরা সংগঠিত হবে, এগুলো আরো শক্তিশালী হবে, এই আওয়াজগুলো, এই চাওয়াগুলো, এই যে আপনি যেগুলো বললেন, আমরা একটা রাষ্ট্র সংস্কারের একটা পরিবর্তন চাই, মানে গুণগত পরিবর্তন চাই, সরকারের ক্ষমতার যে পরিবর্তন আছে সেই পরিবর্তনটা চাই, আমরা নির্বাহী, জুডিশিয়ারি, আইনকে আমরা 3টা ডিপার্টমেন্টকে আমরা আলাদা প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতা কমাতে চাই ইত্যাদি। সো এগুলোর পিছনে, এগুলোকে অ্যাচিভ করার জন্য যে আপনার রোডটা, ওই রোডটাতে কিন্তু আমি আছি, কিন্তু আমি মানে আমার পয়েন্ট খোয়ায় আমি ওখানে থাকতে চাই না। আচ্ছা, ধরেন আপনি এমন একটা জার্নিতে আছেন যেখানে আসলে আপনার মতের সাথে না মিললে আপনি তার সাথে থাকবেন না। জুলাইতে আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল হলো, মানুষ অনেক আশা করে তার দিকে তাকালো যে এইবার একটা বড় পরিবর্তন আসবে। আপনি বলছেন যে এখনো মানুষ সেই আশা করছে যে এদের হাত ধরে পরিবর্তন আসবে, এনসিপির হাত ধরে আসবে তা না। জুলাইয়ে যারা ছিল, আপনি মানে লাইক আমি অল্টারনেটিভের কথা বলতে পারি, এনপি এর কথা বলতে পারি, এসডিপির কথা বলতে পারি, অনেকেই আসলে এটার সাথে ছিল, বা আমার পুরনো দলগুলো যারা ছিল। কিন্তু আমরা দেখলাম যে আমি যদি একটু এনসিপিকে এখানে উদাহরণ হিসেবে আনি, দেখা যাচ্ছে যে আপনার বক্তব্যতেই ছিল যে এক শীর্ষ নেতা আরেক শীর্ষ নেতার সাথে একটা মাইনাসের রাজনীতি করে। সো এই যে মাইনাসের রাজনীতি, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে মানুষ কাকে দেখে আশান্বিত হবে? প্রথম যেটা বলি যে হচ্ছে মতের সাথে মিল না হলেই আপনার দল ছেড়ে যাওয়া, আমার উপর এগুলো অনেক বেশি আসলে অভিযোগে আমাকে অভিযুক্ত করা হয়। আই আন্ডারস্ট্যান্ড কেন করা হয়, কিন্তু শুধু আপনি তো না, আপনাদের আমি আমারটাই বলি, আপনার কিছু জিনিস আছে নন নেগোশিয়েবল। আমার ওই পোস্টে কিন্তু ছিল যে আমি মানে জামাতের জোটের সাথে বা জামাতের সাহায্যে আমাকে নমিনেশন পেয়ে সংসদে যেতে হবে, আমি এটার জন্য রাজনীতিতে আসি নাই। সো কিছু জিনিস থাকে নন নেগোশিয়েবল। আপনার এই জুলাই নিয়েই পতিত ফ্যাসিস্টরা সবসময় এটাকে পোর্ট্রে করতে চেয়েছে, এটা জামাতের একটা ষড়যন্ত্র, জামাত শিবিরের ষড়যন্ত্র, জামাত শিবির যখন জুলাই চলছিল তখনও, এবং তারা সবসময় এটা একটা জঙ্গিদের একটা। সো আমি ওই সন্দেহটাকে, এখানে যে সাধারণ মানুষ ছিল, হ্যাঁ, এখানে যে একদম গৃহবধূ থেকে শুরু করে ঘরের ছেলেমেয়েরা, একদম ছাপোষা মানুষরা যে এখানে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, এটা নাকচ হয়ে যাচ্ছিল। সো আমাদের মতো মানুষও যদি তাদেরকে হাতে আমরা বলতাম, ওই জায়গায় আমরা কম্প্রোমাইজ করতাম, তাহলে এই মানুষগুলার যে এটা যে সত্য না, এটা যে গণমানুষের আন্দোলন ছিল এবং এটা যে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন ছিল, এটাতে আসলে ভাটা পড়তো। সো ওইটা আমি কখনো চাই নাই, এটা এই কম্প্রোমাইজটা আমি করি নাই। আর মতের অমিল বা একজন মাইনাস বাই, এটা তো মানে কি বলবো, এটা শুধু বাংলাদেশের না, এটা আমার কাছে মনে হয় এটা রাজনীতির নিয়ম। এবং না, আপনি তো এই অভিযোগটাই তাদের প্রতি তুলেছিলেন যে ওই দলটাতে আমি থাকতে চাই না, কারণ
এই দলটা সারাক্ষণই মাইনাসের রাজনীতি এটা করে। হচ্ছে আপু 2 বছর আগে আপনার সাথে আমার যদি তখন দেখা হতো তাহলে হয়তো এটার একটা অন্য ব্যাখ্যা। কিন্তু রাজনীতিতে তো এটা হতেই থাকবে, এটা হতেই হয়। এটা হতেই থাকবে, হ্যাঁ এটা হতেই থাকবে, এটাই আমি আপনাকে বললাম। এটা এবং শুধু বাংলাদেশে না, এটা এবং 5 বছর পর যদি আমি রাজনীতিতে থাকি আমি হয়তো এটাকে আপনাকে আরো উদাহরণ সহ আরো ভালো বলতে পারবো। কিন্তু আমার কাছে এগুলা মনে হয় যে এগুলা ওই যে আমি যে শেপের কথা বলছিলাম, হ্যাঁ, যে মাইনাস হয়েছে বা যাকে মাইনাস করা হয়েছে বা যারা এখনো টিকে আছে প্রত্যেকেরই কিন্তু একটা অ্যানালাইসিস আছে এই গত 2 বছর নিয়ে, এবং প্রত্যেকেরই কিন্তু এক ধরনের। আপনার অ্যানালাইসিস কি? আমার অ্যানালাইসিস হচ্ছে যে নতুনরা হয়তো টিকে থাকতে চেয়েছে কোনোভাবে, তারা যে কোনো নেগোসিয়েশনে তারা এই যে সংসদে যেতে চেয়েছে, টিকে থাকতে চেয়েছে। আর কেউ হয়তো এটাকে কম্প্রোমাইজ করেছে, নীতির সাথে মোরাল রিসোর্সটাকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু দুই পক্ষের মধ্যেই একটা, আমি শুধু এনসিপির কথা রেখে বলছি না, অন্য আপনি যতগুলো পক্ষের কথা বললেন যারা ক্ষমতার অংশ না, সবার মধ্যে এক ধরনের ওই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং যে পরিবর্তনের যে একটা ব্যাপার, এবং তারা নিজেদেরকে কিন্তু বাংলাদেশের পরবর্তী রাজনীতির অন্যতম বড় একটা অংশীদার হিসেবে কিন্তু দেখে। যত সময় যাচ্ছে আমার মাঠটা বা ম্যাপটা কিন্তু বড় হচ্ছে, আমার জায়গাটা বড় হচ্ছে, যে আমি কিন্তু এই জায়গাটাতে আসলে ইম্প্যাক্ট রাখতে চাই, আমি এই জায়গাটাতে কিন্তু নিজেকে দেখতে চাই 5 বছর পর বা বাংলাদেশের রাজনীতিকে বা তরুণদের রাজনীতিকে। সো তখন কিন্তু অনেক জিনিস আবার ছোট হয়ে আসে। কিন্তু তাই বলে আমার ক্ষেত্রে অন্তত কিছু জিনিস কখনোই নেগোসিয়েশন মানে কি বলবো, কম্প্রোমাইজ করার মতো থাকবে না, এটা আমার মনে হয় প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই। কিন্তু আমরা তো এই আলাপটাও শুনে যাবেন যে এই জুলাই হয়েছিল, এই জুলাই অভ্যুত্থানে ডানপন্থার একটা বড় অংশের সমর্থন ছিল বলেই বা তাদের কারণেই আসলে এটা সফল হয়েছে। আপনি কি মনে করেন, মানে এই বয়ানটাও তো আছে? হ্যাঁ, এই বয়ানটাও আছে। আবার কিছুদিন আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে উনি আর তারেক রহমান সাহেব নির্বাসিত ছিল দেখেই এই আন্দোলন সফল হয়েছে। এটা যে যার পক্ষ থেকে বলবে, আমার কাছে মনে হয় যে এগুলো আসলে ডিফেন্ড করে করাটা একটা মানে সময় এবং শক্তির অপচয়। কারণ আমরা সবাই জানি দিন শেষে এখানে সাধারণ মানুষ মারা না গেলে, সাধারণ মানুষের ব্যাকআপ না থাকলে, সাধারণ মানুষের নেতৃত্বে না থাকলে এটা কখনো সফল হতো না। এটা এখন আমরা হয়তো ক্রেডিট নেওয়ার জন্য বলি বা নিজেদের রাজনৈতিক বক্তব্যটাকে ভারী করার জন্য বলি, সংসদে এরকম বক্তব্য শুনি, কিন্তু আলটিমেটলি দিন শেষে সবাই এটা জানে। তারা যারা ডানপন্থার সাথে যারা আছেন তারা তো বলেন যে এই যে মানুষকে মোবিলাইজ করা, মানুষকে আসলে বোঝানো, মানুষকে নিয়ে আসা, এইটা আসলে তাদের কাজ ছিল। আপনি তো জুলাইয়ের একদম ভেতরে ছিলেন, আপনি কি দেখেছিলেন? আমার কাছে এটা সবসময় সাধারণ, আমি কখনো মানুষ কিভাবে এসেছে, সাধারণ মানুষের ডাকে এসেছে। আপনি এখন যে জুলাইগুলা চলছে না, মানে জুলাইয়ের যে স্মৃতিচারণগুলা চলছে, আমি যদি ওদিকে ফিরে তাকাই, মানে আমি যে ব্লকটাতে থেকে জুলাইতে অংশ নিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই ধরনের কোনো প্রভাব কিন্তু আমি কখনো দেখি নাই। আমি সবসময় ছাত্রদের, আমরা পুরো সবসময় ছাত্ররা কি ঘোষণা দিচ্ছে, কি কর্মসূচি আসছে, ওদিকেই তাকিয়েছিলাম। এখানে আরেকটা কথা আমি বলি, যে ডানপন্থার শক্তিশালী হওয়া বা তাদের যে একটা উত্থান, এটা আসলে গত 17 বছর আওয়ামী লীগ যেভাবে জামাত শিবিরকে ডিল করেছে, যেভাবে সাপ্রেস করেছে, তাদেরকে যেভাবে নির্যাতন করেছে বা দাবিয়ে রাখা হয়েছে, এটার রিফ্লেকশন আজকের এই ডানপন্থাদের উত্থান বা তাদের মূলধারার রাজনীতিতে আসা। এটার মানে ওই মজলুম হওয়াটাকে তারা এখন সবচেয়ে বেশি জাস্টিফাই করে, হ্যাঁ, যে আমরা এত বছর নির্বাচিত ছিলাম। সো এটা হচ্ছে এখন রাজনীতি করার জন্য যে যার মতো করে বক্তব্য দেয়, কিন্তু আসল কথা হচ্ছে এখানে যদি আপনার সাধারণ মানুষের রক্ত না থাকতো, হ্যাঁ, ওই যে কালকে নিশ্চয়ই আপনি দেখেছেন একটা ভিডিও, রাখি যে 22 বছর বয়সে বিধবা হয়েছে, রাখিকে দেখে মানুষ নেমেছে, রাখির কান্না দেখে মানুষ নেমেছে। সো এখানে মানে পুরো দেশে যে পালসটা ছড়িয়ে গেছে, এটা সাধারণ মানুষের মাধ্যমে ছড়িয়েছে, এখানে কোনো পন্থার মাধ্যমে আসলে এই পালসটা ছড়ায় না, এটা সম্ভব না। এগুলা এইসব জিনিস কোনো একটা, এবং এই কারণেই হচ্ছে কিন্তু আমরা ডিসঅর্গানাইজড অন্তর্বর্তী সরকার পেয়েছি। এখানে যদি কোনো একটা স্পেসিফিক ফোর্স যদি এটার পিছে থাকতো, তাহলে অন্তর্বর্তী সরকার এরকম আগোছালো হতো না,
এরকম তাহলে এই যে কেকের টুকরার design- মতো কেকের টুকরার মতো ভাগ ভাগ না হতো এই না। যে মেটিকুলাস ডিজাইন পরিকল্পনা অনেক আগে হয়েছে, অনেক দিন ধরে হচ্ছে, ডিপ স্টেট। এখানে ছাত্রদের মধ্যে তো এক ধরনের, কয়েকজন ছাত্রের মধ্যে তো এক ধরনের বন্ডিং ছিল, ডিবি কাদেরকে তুলে নিয়ে গেছে, এটা তো আমরা দেখি। এবং এই জুলাই যদি সফল না হতো, প্রথম কাদের ফাঁসি হতো সেটাও আমরা জানি। সো এইসব জিনিস তো থাকবে, এটা তো আমরা জানি। আমি নিজেই বললাম যে আমরা ছাত্রদের কর্মসূচির দিকে বা তাদের ঘোষণার দিকে আমরা তাকিয়ে থাকতাম। সো এই ছেলেরা তো নিজেদেরকে তৈরি করেছে গত 5, 6, 7 বছর ধরে ক্যাম্পাসে, বা তাদের এই সংক্রান্ত তাদের পড়ালেখা আছে। কিছুদিন আগেই মাহফুজ আলম লিখেছেন যে টিএসসিতে বা বটতলায় বসে আমরা যে পড়ালেখা করেছি তার কিছু অন্তত আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। সো এটার একটা রিফ্লেকশন তো আমরা সেই দেখি। অ্যাপ্লাই যদি করাই হলো তাহলে রাজনৈতিক ঐক্যটা কেন থাকলো না? যে সেই এটা আপন- ছাত্রদের, যেই ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলো, জুলাইয়ের মতো জায়গায় যারা লিড করলো, তারা কেন রাজনীতির মাঠে এসে ভেঙে গেল? এটা আমি যদি 2 বছর আগে আমি তখন যদি এই কথার উত্তর দিতাম, আমি তখন এটা তাদের ব্যর্থতা হিসেবে দেখতাম বা বলতাম যে তারা পারে নাই। কিন্তু আমি এখন বলি যে তারা সবাই, আমরা সহ সবাই আমরা একটা জার্নির মধ্যে আছি। এই জার্নি একটা শেপে আসবে, কারণ একটা মানে এরা আগে কখনো জাতীয় রাজনীতিতে ছিল না, এরা আগে কখনো কোনো পলিটিক্যাল দলে এভাবে মানে তাদের মানে স্টেট পাওয়ারের কাছে ছিল না, প্রশাসনের কাছে ছিল না। এরকম কিছু মানুষ যখন রাজনৈতিকভাবে সংগঠিত হবে, তখন কিন্তু অনেক চাওয়া পাওয়ার হিসাব নিকাশ থাকে। কিন্তু একটা সময় পার হওয়ার পরই মনে হয় যে আমরা আসলে কোন জিনিসটা চাই, কোন জিনিসটাতে আমাদের ঐক্য দরকার। এবং আমার মনে হয় আপু ওই ঐক্যটা টেকসই হয়। আমি জানি না আমরা সামনে কতটুকু নিজেদেরকে প্রমাণ করতে পারবো, আমি পুরো জুলাইয়ের ঐক্যের কথাই বলছি। একটা সময় গিয়ে কিন্তু মানুষ যারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন চায়, তারা কিন্তু ওই স্বার্থটাকে আগে দেখে, যে বাংলাদেশকে একটা জায়গায় যদি আমি নিয়ে যেতে না পারি রাজনীতি করে, তাহলে আমি ওই একক ব্যক্তি হয়ে দাঁড়াবো, এক দলের এক ব্যক্তি হয়ে দাঁড়াবো, এবং আমার ওই অতটুকুই গুরুত্ব থাকবে। অল্টারনেটিভ কোন রাজনীতি করতে চাই? ছোট ছোটগুলি উত্তরগুলি নিতে চাই। অল্টারনেটিভ কোন রাজনীতি? এতক্ষণ আমার পুরো আলোচনায় যে কথাটা ছিল, আমি যে কথাটা বললাম যে আমি হয়তো ওই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের এবং 71-এর যে আকাঙ্ক্ষা ছিল যেটা হয় নাই বাংলাদেশে, সেই পথেই আমি আছি। আমাদের বাংলাদেশের মানে এত সুন্দর সুন্দর বক্তব্য রাজনীতিবিদরা দেয় এবং এত সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ওইটার কাজে আর কোনো প্রতিফলন থাকে না। এটাই কি অল্টারনেটিভ? মানে অল্টারনেটিভ মিন্স হোয়াট ইন পলিটিক্যাল? আপনার নিশ্চয়ই মনে আছে অল্টারনেটিভ নামটা আসলে আসছে আমরা যখন জুলাইয়ের স্লোগান দিতাম, যে ওই যে আগুনে বাসে আগুন লেগেছে, আমরা এখান থেকে নামবো, এরপর কে? হ্যাঁ, এরপর কে? সত্যি কথা বলতে আমরা কিন্তু তখন বিএনপিকেও এন্ডোর্স করছিলাম না, যে তারেক রহমান সাহেব দেশ থেকে বাইরে থেকে এসে এখন সরকার। এটাও অনেকের মধ্যে, এটা মানে আমি অনেকটা মানে হার্মলেস ভাবেই বলছি আলোচনার খাতিরে। এটাও তখন সবাই একটা স্লোগান দিত যে মানে কে নিবে, মানে হাসিনা তো কাউকে রাখে নাই, তখন বলছে আমরাই হচ্ছে অল্টারনেটিভ, আমরাই বিকল্প। তো ওই সেন্টিমেন্ট থেকেই কিন্তু এই কথাটা আসছে, এবং আমরা নিজেদেরকে কিন্তু ওই জায়গাটাতেই দেখি। বাংলাদেশের যে সামনের আপনি 10 থেকে 20 বছর যে লাইফ স্পানটা, পলিটিক্যাল লাইফ স্পানটাতে আমরা অ্যাক্টিভ থাকব, এবং বাংলাদেশের যে রাজনীতিটা মধ্যমপন্থার রাজনীতি হবে, কোনো ধরনের ধর্ম গোষ্ঠীর উপরে উঠে, এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার যে রাজনীতি হবে, ওই রাজনীতিটার লিডে কিন্তু আমরা মনে করি যে এই গোষ্ঠীটা এই লিডটাতে আমরা থাকতে চাই, বা এই নেতৃত্বে আমরা থাকতে চাই। আপনারা মধ্যম পন্থার রাজনীতি করতে চান, অল্টারনেটিভ। ডান পন্থার সাথে আসলে না, এটা তো মাহফুজ আলম মনে হয় নিজেও বলেছে যে আমরা ডান পন্থার রাজনীতি এন্ডোর্স করি না, এবং সেটা এন্ডোর্স করার জন্য বাংলাদেশে অনেক বিদ্যমান রাজনীতি আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই যে আসলে অল্টারনেটিভের এখনো সে আসলে রাজনৈতিক দল হয়নি, এখনো প্ল্যাটফর্ম হিসেবে আছে, কিন্তু সে আসলে তার কর্মসূচি কিভাবে সাজাবে, মানে কি করবে সে, হোয়াটস নিউ, হোয়াটস দ্য, মানে কেন আমি আপনাকে এনসিপি কে না নিয়ে, এনপি কে না নিয়ে, কেন আমি এটাই বলছিলাম যে ওই যে সুন্দর সুন্দর কথা না বলে এটাকে আমাকে কাজে দেখাতে হবে। আমাকে দেখাতে, আমি যদি বলি যে জামাত একজন নারীকেও
মনোনয়ন দেয় নাই, বিএনপি পরিবারতন্ত্র মেনে রাখছে, এই সমালোচনা করে অল্টারনেটিভস আসলে ভাত পাবে না। অল্টারনেটিভসে দেখাতে হবে যে সে নারী নেতৃত্বকে কতটুকু গুরুত্ব দেয় এবং কতটুকু সে দলের ভিতরে ক্ষমতায়ন করছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের কোনো বিদ্যমান রাজনৈতিক দলে ইন্টারনাল ডেমোক্রেসি দেখা যায় না, এবং আশা করাটাও একটা বিলাসিতা, কিন্তু আমরা এটাকে স্টাবলিশ করতে চাই মোটামুটি মানে যতটুকু সম্ভব। কিরকম ছোট করে অভ্যন্তরীণ একটা মানে সেখানে এটা কিরকম হয় যে আপনার আমি একটা নিয়মিত কাউন্সিল হওয়া, বা আপনার যে নেতৃত্ব থাকবে সে সারা জীবনের জন্য না থাকা, একটা স্পেসিফিক টাইমের একটা সময়ের মধ্যে থাকা, এবং আপনি একা আপনি নেতা না হওয়া। আপনার সংগঠনের যারা যদি 20 জন 30 জন আপনার নেতৃত্ব সারা দেশে দেওয়ার মতো বের না হয়, তাহলে আসলে ওই এক নেতার এক দল হয়ে থাকতে হবে। সো ওই চর্চাটা তখনই আসবে, মানে যে নেতৃত্বে থাকবে তার জবাবদিহিতা, হ্যাঁ, তার অর্থনৈতিক জবাবদিহিতা, দলের জবাবদিহিতা, তার সিদ্ধান্তের জবাবদিহিতা, এগুলো তখনই সম্ভব হবে বাংলাদেশের রাজনীতিতে দেখানোর, যখন আপনার দলের ভিতরে থাকবে। আরেকটা হচ্ছে যে এটা নিয়ে তো আমরা অনেক বেশি আলোচনা করি বা স্ট্রাগল করছি, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি, যে একটা দল কিভাবে চলে, একটা রাজনৈতিক দল কিভাবে রান হয়, কি এটার অর্থের উৎসটা কি। আমাদের চেষ্টা থাকবে যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই টাফ, বিশেষ করে গত 2 বছরের ব্যর্থতার পর আরও টাফ, মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। সো তারপরও এটাকে অ্যাকশনে এটাকে দেখানো যে আমরা এভাবে আমাদের দলের অর্থ যোগান হয়, এবং এভাবে আমরা এই জায়গায় অর্থটা খরচ করি, এবং নেতৃত্বের একটা জবাবদিহিতা থাকা। সো এটা যদি দেখাতে পারি, তাহলে এটা আপনার জাতীয় রাজনীতিতে মানুষ বিশ্বাস করবে, আচ্ছা ওদের দল তো এভাবে চলে, তাহলে এটা এখানে সম্ভব হবে। আরেকটা হচ্ছে যে ইউজুয়ালি যারা ধর্মভিত্তিক রাজনীতি করে বা বলে না ধর্মভিত্তিক, কিন্তু ঘুরে ফিরে একটা গোষ্ঠীকেই খুশি রাখে বা একটা গোষ্ঠীর প্রতি তাদের বায়াসনেস থাকে। সো ওইটা থেকে উতরায় যাওয়া, ওটা থেকে বের হয়ে যাওয়া, যে আপনার আমি যখন নারীর অধিকার কথা বলি, তখন দেখা যায় যে আমার গোষ্ঠীর নারী যখন বা আমার গোষ্ঠীর মানুষ যখন ইফেক্টেড হয়, আমি তখন খুব সরব থাকি, কিন্তু আমি যখন আমার প্রতিপক্ষের অধিকার, নাগরিক অধিকার, মানবিক অধিকারের পক্ষে কথা বলবো এবং সেটাকে স্টাবলিশ করতে পারবো নিঃস্বার্থভাবে, তখন সেটা মানুষ রিলেট করতে পারবে বা বুঝতে পারবে যে আমি ওই রাজনীতিটাই করতে চাই। সো এটা অনেক লম্বা পথ। আপনার কথা শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হলো যে আমরা যেটা দেখলাম জুলাইয়ের পরপরই একটা দল গঠন হলো। দল গঠনে সবাই বেশ দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গেল যে আমাকে আসলে নির্বাচন করতে হবে। কিন্তু আমরা তো জানি রাজনীতি, মানে আপনাদের যে প্রথমে যে এনসিপিটা হলো, সেখানে বেশিরভাগ মানুষের আসলে কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই, সে দীর্ঘ সময়ে তারা মাঠের রাজনীতি করার অভিজ্ঞতা নাই, কিন্তু তার এমপিশিপ পেতে হবে। সো কোনটা জরুরি? আমি যদি এনসিপি থেকে বেরোয় এসে আপনি এখন একটা নতুন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, কেন এই এমপিশিপটা খুব জরুরি হয়ে যায়? কেন মাঠের রাজনীতি করতে চান না? মাঠের রাজনীতি আমরা মাঠের রাজনীতি করতে চাই, কিন্তু এই এমপিশিপ হওয়া বা নেতৃত্ব নেওয়া এটা খারাপ কিছু বলে আমি মনে করি না। যারা দীর্ঘ সময় রাজনীতি করেছে, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, রাজনৈতিক লিগেসি ছিল, মাঠের রাজনীতি করার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল, তাদেরকে আমরা পালাতে দেখেছি, তাদেরকে আমরা স্বৈরশাসক হতে দেখেছি, তাদেরকে আমরা পুরনো রাজনীতির পন্থা অবলম্বন করতে দেখছি। সো এখানে যদি নতুনদেরকে সুযোগ দেওয়া হয়, ওইটা তো ভিন্ন আলাপ যাবেন। আমার রাজনীতি কি মানুষের জন্য রাজনীতি, আমি মানুষের কাছে পৌঁছাবি না, কিন্তু আমি আসলে সংসদ ভবনে যেতে চাই, মানে এটা সবার তো ছিল না, কয়েকজনের হয়তো ছিল, অল্প সময় তারা সময় পেয়েছে। আপনি যদি বারবার এনসিপির দিকে ইঙ্গিত করেন, তারা দল গঠন করার পর সময় যতটুকু পেয়েছে ততটুকুতে তারা না। আপনার বক্তব্যও তো ছিল যে আপনি হার্ট হয়েছিলেন যখন আসলে একদম নমিনেশন জমা দেওয়ার আগের দিন যখন তারা ঘোষণা দিল। সেটা তো বললাম যে সেটা অবশ্যই এই আমি কিছু জিনিসে নেগোসিয়েশন করব না বা কম্প্রোমাইজ করব না দেখে এটা আমার সিদ্ধান্ত ছিল। কিন্তু আপনিও তো এই জায়গাটায় ছিলেন যে আপনিও এই এমপিশিপ চেয়েছিলেন, আপনি মানুষের কাছে পৌঁছানোর চেয়ে প্রায়োরিটি ওয়াজ
দ্যাট আমি সংসদ ভবনে ঢুকতে চাই। না, আমি তো মানুষের ভোট নিয়েই পৌঁছাতে চেয়েছিলাম। আপনার যদি এই কলটা আমি বলি, সে কি তাসনুভা জাবিনকে ভোট দিত নাকি সে এনসিপি কে ভোট দিত? সেটা তো ভোটারের উপর। আমি আপনাকে একটা কথা বলি, এই কলটা তো মানুষের কাছ থেকে ছিল। আপনার নতুনরা রাজনৈতিক দল কেন গঠন করেছে বা কেন তারা এমপি বা ল মেকার হওয়ার ডিসিশন নিয়েছে, এই কলটা সোসাইটির কল এবং এই কলটা এখনও আছে। এই কলটা এখনও আছে। আপনি সংসদ ভবনের দিকে তাকান, আপনি বক্তব্যের দিকে তাকান, আপনি ক্লিয়ার ডিফারেন্স পাবেন। আমি যতই এনসিপি সমালোচনা করি না কেন, ওই 6 জনের বক্তব্য আর আপনার বাকিদের বক্তব্যে আপনি ক্লিয়ার ডিফারেন্স পাবেন। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এই কলটা যদি আমার না থাকতো, সোসাইটি থেকে বাংলাদেশের মানুষ যদি নতুনদেরকে না চাইতো, ওই ডাকটা যদি না থাকতো, আমি কি তাদের উপর ইম্পোজ হতাম? আমার তো এত বছর আমার যদি রাজনীতি করার শখ থাকতো, তাহলে তো আমি কোনো একটা দলে যুক্ত হয়ে আমি এমপি পদপ্রার্থী, এই যে এত চিত্রনায়ক চিত্রনায়িকারা হলো, তা আমিও ট্রাই করতাম তখন। কিন্তু এটা তো জুলাইয়ের পরে এই কলটা বাংলাদেশ থেকে, এই যে বিকল্পকে, এটা তো বাংলাদেশের মানুষ চেয়েছে নতুনরা আসুক। মানুষ চেয়েছে। আপনিই বলেন এখানে আর কারা থাকবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এভাবে কি এটা তো 50 বছর চললো? না, আমি যেটা বলছিলাম যে মানে মানুষই বলেছে যে বিকল্পকে আমি তুমি বিকল্প। সো এখানে যাদের একটা ছাত্র রাজনীতি করার, তারা মাঠের রাজনীতি করে নাই, কিন্তু তাদের ছাত্র রাজনীতি করার একটা লম্বা একটা সময় ছিল। এখন তারা জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছে, অনেকেই দল করেছে, দলের পরে এবার তার নিজ নিজ আসনে সে কাজ করবে। নেক্সট ইলেকশনে, এই ইলেকশনের থেকে নেক্সট ইলেকশনে জনসম্পৃক্ততা তরুণদের আরও বাড়বে। সো এটা তো মানুষই বোঝে। তো আমি সেটার জন্য অপেক্ষা করলাম না, আমি জামাতের সাথে জোট করে ফেললাম, কারণ জোট করলে আসলে জামাতের ভোট আমার পাশে আসবে। সেখানে মানে এটা তাদের কৌশল, তারা বারবার বলেছে। এখানে আসলে আমি তাদের হয়ে এটার উত্তর দেওয়ার, এটা তারা ঠিক মনে করেছে। এটা শুধু তারা ঠিক মনে করেছে, এখানে তো অনেক মানুষ এটাকে ঠিক মনে করে নাই। আমরা তো ওখান থেকে বের হয়ে এসেছি। কিন্তু আপনার কি মনে হয় কি যে মানুষের কাছে যে মানুষের রাজনীতি করার চাইতে আসলে সংসদে বসে রাজনীতি করা সহজ, সেই জন্য আসলে এমপিশিপের জন্য এই মানে দৌড়াদৌড়িটা হয়? সহজ কঠিন বলে ব্যাপার না। এখন আওয়াজগুলো তো এখন মানুষ শুনছে। আমি যেটা বললাম যে নেক্সট ইলেকশনে হয়তো তরুণদের জনসম্পৃক্ততা, ইভেন অংশগ্রহণও আরও বেশি বাড়বে। এবং এখন তারা সংসদে আছে, একটা রিপ্রেজেন্টেশন আছে, মানুষ দেখছে, তাদেরকে বিচার করতে পারছে, তাদের সমালোচনা করতে পারছে। এটাও তো এক ধরনের পার্ট অফ গ্রোথ, মানে দেখছে তাদেরকে, এবং দে চুজ জামাতের মাধ্যমে যাওয়ার জন্য, এটা তাদের ডিসিশন। ওকে, সেক্ষেত্রে আমরা মাহফুজকে দেখলাম যে যখন সবাই রাজনীতিতে আসার কথা বলছেন, ভাবছেন, এবং ডক্টর ইউনূসও বললেন যে মাস্টার মাইন্ড হচ্ছেন জনাব মাহফুজ, কিন্তু মাহফুজ রাজনীতিতে আসলেন না। কিন্তু এখন আবার সেই প্রস্তুতি নিচ্ছেন, প্রায় 1.5 বছর পরে এসে উনি বললেন যে আমি আসতে চাই। কেন তখন গেলেন না আর এখন আসতে চাচ্ছেন? উনি তো উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, সো ওখানে তার একটা বড় একটা ইনভলভমেন্ট ছিল। তারপর এনসিপির আগে যে জাতীয় নাগরিক কমিটি ছিল, সেটার গঠনের পিছনে তার অন্যতম ভূমিকা ছিল। এই দল গঠনের পরে দল গঠনেও তার একটা অন্যতম ভূমিকা ছিল। সে আসলে যে রাজনীতিতে ছিল না সেটা না, হয়তো সরকারের অংশ হওয়াতে তার বক্তব্য বা মাঠের কর্মসূচি হয়তো কম ছিল। এখন তার আস্তে আস্তে এটা, তাহলে কেন এনসিপি না, কেন অল্টারনেটিভ? এটাও তার, এটা তো আমার মনে হয় উনি বেশ কয়েকবার ব্যাখ্যা করেছেন তার নিজস্ব আইডিওলজি বা তার যে পলিটিক্যাল চিন্তা, যে পলিটিক্যাল প্ল্যান, সেটার সাথে হয়তো এনসিপির রাজনীতি অ্যালাই করে নাই। তাই সেক্ষেত্রে আপনি একবার একটা কথা বলেছিলেন যে জামাতের সাথে যখন এনসিপি যুক্ত হয়, এই যুক্ত হওয়াটা ঠিক কোনো রাজনৈতিক জোট না, এটা একটা কৌশল, এবং এটাই পরিকল্পনাটা। সো আমি কেন আপনাকে এই প্রশ্ন করছি যে পরিকল্পনাটা আসলে কতদিনের? কারণ বলা হয়ে থাকে যে জুলাই অভ্যুত্থানের পেছনে এই ডান, জামাত, ইসলাম ধর্মের যে দলগুলি, তাদের একটা বড় পরিকল্পনা ছিল। তাহলে এই পরিকল্পনাটা কতদিনের আমি আসলে এটা এটা বলতে পারবো না। কিন্তু আমি যতটুকু জানি যে অ্যালাই হওয়ার জন্য, মানে যা নির্বাচনী জোট হওয়ার জন্য বড় দুই দলের
সাথে, মানে তখনকার যে বড় দু দল বিএনপি জামাতের সাথেই তাদের আলোচনা হয়েছিল। যেহেতু আমি এনসিপির নীতি নির্ধারক পর্যায়ে বা বডিতে রাজনৈতিক কাউন্সিলের সদস্য ছিলাম না, সো ডিটেলসে আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু আমার নিজের পার্সপেক্টিভটাই যে তাদের ক্ষেত্রে সঠিক এটা না। আমার কাছে এটা দলের ভিতরে থেকে আমার কাছে মনে হয়েছে যে রাইট সাইডেই তাদের অ্যাফিলিয়েশনটা বেশি, যেটার সাথে আমার রাজনীতিটা যায় না। বিশেষ করে শুধু জামাত না, আরও যে ইসলামিক দলগুলো আছে তাদের যে কথাবার্তা। আপনি কোন কথার ভিত্তিতে বলেছিলেন যে একটা পরিকল্পনা আছে? না, এটা যেহেতু খুব হঠাৎ করে শেষের দিকে এটা অ্যানাউন্স হলো জোটটা, সো এটা আসলে 1-2 দিনের মানে আলোচনায় তো এত বড় অ্যানাউন্সমেন্ট আসে না যদি আগে থেকে একটা প্ল্যানিং না থাকে। এইটার প্রেক্ষিতেই আমি বলেছি। আচ্ছা, ঠিক যখন আপনি এনসিপি ছাড়েন তার আগে আমরা দেখলাম, আমার মনে হচ্ছে যে গোপালগঞ্জের সেই আপনাদের পথসভার পর, সেটা ছিল জুলাই পদযাত্রার পর আপনার সাথে আমার কথা হয়েছিল। সেখানে প্রায় 5 জন মানুষ মারা গিয়েছিল, যেটাকে বলা হয় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল। আপনি তখন পদত্যাগ করলেন না কেন? সেটা তো এক ধরনের অন্যায় হয়েছিল। এরকম তো আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক দল করার সময়, মানে এখন যেহেতু অল্প অভিজ্ঞতা, 2 বছরের অভিজ্ঞতা তো আছে, এটা এরকম আরও অনেকগুলা অজস্র ইস্যু থাকবে। এবং গোপালগঞ্জের ওই ঘটনায় পরে তদন্ত কতটুকু হয়েছে বা বাংলাদেশের বিচার ব্যবস্থা বা তদন্তে পুলিশের আমাদের কতটুকু আস্থা আছে, এগুলো অনেকগুলো বিষয় আছে। সো আসলে আমি যখন একটা দল করব, একদম লাস্ট অবধি যেখানে গিয়ে আমি আর পারবো না আমার নীতির সাথে, আমার ইচ্ছাটা কিন্তু ওরকম। সো আমি তখন কি আপনি এটার প্রতিবাদ করেছিলেন? আমাদের দলে শুনেন, একটা কথা আমি এটা পরিষ্কার বলতে পারি যে দলের ভিতরে যদি মানে শুধু আমি না, যে কোনো দলের, আমি এখন যে রাজনৈতিক দল প্ল্যাটফর্মে আছি বা করছি, এখানে আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখানে কিন্তু ওই জিয়ার শেখ পরিবার নাই যে জিয়ার শেখ পরিবার থেকে একজন কথা বললো আর চুপ হয়ে গেল সবাই, এটা হবে না আমার মনে হয়। আর এখানে কিন্তু অনেক ইস্যুতে অনেক কথার পিঠে কথা থাকে এবং প্রতিবাদ থাকে। আচ্ছা, এবং আমার যতটুকু মনে পড়ে এখনও আমার মিটিংগুলা কিন্তু আমি বাকি আমার সহকর্মী যারা থাকে তাদের সাথে আমার অনেক দেখা যায় ডিফারেন্স থাকে, এবং আমার কাছে মনে হয় এটাই সৌন্দর্য। এবং আমি যখন আগের দলে ছিলাম সেখানেও আমি যথেষ্ট নেতৃবৃন্দকে আমি জবাবদিহিতা বা প্রশ্নের সম্মুখীন, মানে ওই স্পেসটা আমার ছিল। এবং আমি যতটুকু জানি যে এটা আসলে তরুণরা আমার কাছে মনে হয় অনেক বেশি ভোকাল। গ্রেট। আপনার কি তাহলে সেক্ষেত্রে মনে হয় জাবিন যে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য এনসিপির বিচার হওয়া উচিত এবং এটা তদন্ত হওয়া উচিত? এটা তদন্ত হওয়া উচিত। এটা এরকম তো মানে একটা ঢালাওভাবে বাংলাদেশের এই বিচার এই পুলিশের উপর দাঁড়ায় আমি আসলে এটা এনসিপি না, অন্য যে কোনো দলের বিরুদ্ধে আমি এটা বলতে পারি না। যে কারোর বিরুদ্ধে আমি কি হয়েছে, ঘটনা কি হয়েছে, এটা তো শুধু ওরাই বলতে পারবে, জুডিশিয়ারি বলতে পারবে এবং পুলিশই বলতে পারবে। যেখানে আসলে যদি যে দোষারোপ সে তার শাস্তি যদি বাংলাদেশে নিশ্চিত হতো তাহলে বাংলাদেশ আরও আগানো থাকতো। আচ্ছা, আমি ছোট ছোট করে কয়েকটা উত্তর নিতে চাই। সেটা হচ্ছে যে বিএনপি কি এই মুহূর্তে মনে হয় আপনার কাছে যে জুলাই সনদ এবং সংস্কার এটি তার মাথায় আছে? এই সরকারের মাথায় নাই, গলায় কাটা হয়ে আছে আমার কাছে এটুকু মনে হয়। মাথায় আছে কিনা জানি না। মানে জুলাই সনদ বাস্তবায়ন এবং একই সাথে সংস্কার আলোর মুখ দেখবে মনে হয়? আমি তো অপটিমিস্টিক, কারণ অপটিমিস্টিক ইন দ্যাট সেন্স যে ওই যে গলার কাটা হয়ে যেহেতু আছে, এটা তো একটা ব্যথা দিবেই এবং দে হ্যাভ টু ডিল ইট। বৈষম্য বিরোধী রাজনীতির বিষয়টি কি এখন এজেন্ডায় আছে? এটা সবসময় থাকবে, কারণ এটা আমাদের মূল সমস্যা, তাই না? বাংলাদেশে বিশেষ করে অর্থনৈতিক যে বৈষম্য বাংলাদেশের সমাজে আছে, এটা তো সবসময় থাকবে এবং এখন এটা আরও বেশি হয়। আপনি দেখেন যে ফুটপাত যে এভাবে হকার উচ্ছেদ করছে, এটা নিয়ে মানুষ এখন
অনেক সরব। এগুলো প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু যারাই ক্ষমতা, এখন বিএনপি আছে বলে না, যারাই সরকার গঠন করবে তারা এটার এই বাধার সম্মুখীন হবে এবং এগুলো ডিল করতে হবে। তাহলে এই যে ঘৃণা, বিদ্বেষ, বাইনারি, এইটা ডিল হবে কিভাবে? মানে আপনারা তো এই বিদ্বেষের বিরুদ্ধেই দাঁড়ালেন, ঘৃণার বিরুদ্ধেই দাঁড়ালেন, বাইনারির বিরুদ্ধে দাঁড়ালেন। এগেন ইউ স্টাবলিশ দ্য ডিফারেন্ট বাইনারি, দ্যাট দোসর বাইনারি। সো এটা আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, এখানে আসলে আপু আওয়ামী লীগকে আসলে মানে এতগুলা হত্যাকাণ্ডের পর এবং ঠিক 2 বছর পর এভাবে খুব সহজভাবে তাদেরকে মজলুম বানায় দেওয়ার পক্ষপাতী আমি না। যেখানে একজন মানুষও তারা এই হত্যাকাণ্ড স্বীকারও করে নাই, ক্ষমা চাওয়া তো দূরের কথা, বা তাদের মধ্যে এই বোধটাই নাই। সো আপনি এত তাড়াতাড়ি আসলে এই জায়গাটাতে মানে তাদেরকে আমি মজলুমের পর্যায়ে নিতে চাই না। বরং আমি আসলে এটা একদম আমার ব্যক্তিগত মতামত, তাদের যে এখন এই অবস্থা, তারা যে নির্বাসিত এবং তারা যে দেশ থেকে বিতাড়িত, নিজেরাই যে পালিয়ে গেছে, এটার জন্য আসলে তারাই সবচেয়ে বেশি দায়ী। তারা এতটা বেশি উপলক্ষ মানুষকে দিয়েছে গত 17 বছরে এবং শেষের 5-7 বছরে আরও বেশি, যে এদের পতনের জন্য এরা সবার আগে দায়ী, তারপর আমরা বাকিরা যারা এখানে এটা। সো এগুলা যদি আন্ডু করতে চায়, এটা তাদেরকে আগে এই বোর্ডটা আসতে হবে না। কিন্তু এই দোসরের বাইনারি বা ধরেন এই বাইনারিটা যে আমরা করব না, যে দোসর ট্যাগ দিয়ে দেয়া, আগে যেটা শেখ হাসিনা করে গেছে। দোসর কি ট্যাগ দেয়? আমি যতটুকু আমি বলি, আমি যেহেতু হসপিটাল, আমি বেসরকারি হাসপাতালে যেহেতু চাকরি করেছি, ওখানে আমি আসলে রাজনৈতিক কোনো প্রভাব দেখতাম না, কিন্তু 12 বছরে আমি নিউজ পড়েছি, আমি জানি, আমি দেখেছি, এটা আমি সাক্ষী। এখানে অনুষ্ঠান শুরুর আগেও আমি আপনাকে বলছিলাম, এখানে কোনো চ্যানেলে আপনার বা কোনো প্রতিষ্ঠানে আপনার এক ধরনের রাজনৈতিক লেবাস ছাড়া আপনি আগাতে পারবেন না। এটা এবং এটা এক ধরনের নিয়ম তারা করে ফেলেছিল। এবং আমি বলছি না যে ওই মানুষগুলো অপরাধী, একটা দলকে সমর্থন করা কি কোনো অপরাধ? কোনো অপরাধ না। কিন্তু আওয়ামী লীগ এমনভাবে নিজেদেরকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে, যারা তাদেরকে সমর্থন করত, যারা তাদেরকে পছন্দ করত, তাদেরকেও আজকে দোষী বানিয়ে ফেলেছে। আমি এই জন্যই বললাম তাদের দায়টা সবচেয়ে বেশি। তারা যদি ক্ষমা চায়, ওই মানুষগুলো একটু রেহাই পায় যারা তাদেরকে সমর্থন করত। এখন তারা প্রতি পদে পদে কিন্তু আপনার এই সমাজের এই বৈষম্যের শিকার হচ্ছে। ওই চেহারাগুলো দেখলেই মনে আমরা বলে দিচ্ছি যে এ তো দোষর ছিল। একটা ছবি থাকলেও আমরা তাকে দোষর ট্যাগ দিচ্ছি। এটার জন্য তারাই দায়ী। তারা এমনভাবে সন্ত্রাসী বাহিনী করেছে যে ও খালি সিম্পল আওয়ামী লীগকে পছন্দ করত বা শেখ মুজিবকে পছন্দ করত, ওইটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে শেখ হাসিনা ফিরে আসার কথা যেটি তিনি বলছেন, রয়টার্সের যে রিপোর্ট আমরা দেখলাম, যদিও সূত্র নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আছে, এই ফিরে আসার সুযোগ, বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ নতুনরা দিতে চায়? হ্যাঁ, অবশ্যই। আমি তো কালকে যতটুকু বক্তব্য শুনলাম, নতুন পুরনো, আমি রুহুল কবির রিজভী সাহেবের বক্তব্য শুনলাম, সবাই তাকে ফিরে এসে তাকে বিচারের মুখোমুখি, তার সে যেহেতু অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সে আসার পরই তো তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি এটা আসলে এখনও কনভিন্স না, তাকে আমরা একটা ভিডিওতেও কোনোখানে দেখলাম না কতটুকু এটা তার কোনো কৌশল বা ভারতের কোনো কৌশল কিনা এটা বলার জন্য, এটা আমি জানি না। কিন্তু সে যদি তার দলের নেতাকর্মী যাদেরকে সে একদম ওভারনাইট ডিজোন করে রেখে চলে গেছে, সে যদি তাদের কথা চিন্তা করে ফিরে এসে নিজের জীবন কম্প্রোমাইজ করে, বা মানে সে তো আর কোনো লিগেসি নাই তার আসলে, মানে উনি ছাড়া একনায়ক তো একনায়ক, মানে সে একা পড়ে যাওয়ার পর পুরা এত পুরনো একটা দল পুরা ওভারনাইট নাই হয়ে গেছে, পুরা ভ্যানিশ হয়ে গেছে। সো সে যদি এটার দায় নিয়ে ফিরে এসে বিচারের মুখোমুখি হয়, তাহলে তো আমার মনে হয় যে তার দলের নেতাকর্মীরা অন্তত এনকারেজড হবে ক্ষমা চেয়ে সমাজে ফিরে আসার জন্য। গ্রেট। আমরা ডানপন্থার উত্থানটা দেখি, অনেকেই বলে যে জুলাইয়ের পরে ডানপন্থার উত্থান ভীষণভাবে হয়েছে। আপনি কিভাবে দেখেন এটাকে? কতটা হয়েছে এবং তার প্রভাবটা কি? যতটুকু হয়েছে, এটা এই আওয়ামী লীগের যে গত 17 বছরের যে তাদেরকে চেপে রাখার যে একটা
রাজনীতি ছিল বা পন্থা ছিল, সেটার কারণে তাদের একটা উত্থান হয়েছে। এখন যখন তারা মূলধারার রাজনীতিতে, এই কথাটা আমি সবসময় বলি যে তাদেরকে আওয়ামী লীগের মতো ডিল করা যাবে না, তাদেরকে মুক্তভাবে রাজনীতি করতে দিতে হবে, তাহলেই তারা আসলে কি রাজনীতি করে সেটা বের হয়ে আসবে। প্রথম কথা হচ্ছে, আমি সবসময় এটা বলি, তারা বাংলাদেশের 50% জনগণের জন্য তাদের কোনো প্ল্যান নাই। এটা আপনি তাদেরকে নারী বললে হবে না, তাদেরকে আপনি বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী জনসংখ্যাকে বাদ দিয়ে একটা অল্প একটা গোষ্ঠীর মধ্যে যদি তারা শক্তিশালী, যেমন আমরা ইলেকশনের দিন রাতে দেখলাম না, 12 তারিখ রাতে, যে ফেসবুকে তারাই সরকার গঠন করছে। সো ওরকম একটা লিমিটেড জায়গায় তারা হয়তো শক্তিশালী, লিমিটেড একটা সভায় হয়তো তাদের লাখ লাখ, কিন্তু যখন আপনি পুরো বাংলাদেশকে চিন্তা করবেন এবং বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যখন তাদের কাছ থেকে যদি কোনো ধরনের প্ল্যানিং না পায়, স্বাধীনতা না পায়, তারা মুখে বলবে একটা, কাজে করবে আরেকটা, তাহলে এটা তো কখনো টেকসই হবে না। এবং এটা কেন হবে না, যে তারা অনেক ভুল টাইমে মূলধারা রাজনীতিতে আসছে, যখন বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, বিশ্ব এগিয়ে গেছে, প্রযুক্তি বিশ্বকে, বাংলাদেশের মানুষকে অনেক এগিয়ে দিয়েছে। তারা যদি আরও 20-25 বছর আগে মূলধারার রাজনীতিতে আসতো, তাহলে হয়তো তাদের একটা উত্থান নিয়ে তারা মানে কনফিডেন্ট থাকতে পারতো। কিন্তু এখন বাংলাদেশ এগিয়ে গেছে তাদের থেকে। উগ্রপন্থার উত্থান দেখতে পান? এগুলো তো আপু আসলে মানে অনেকগুলা ঘটনা হয়, কিন্তু আপনি মোটা দাগে যদি আপনি ইগল আই দিয়ে দেখেন, বাংলাদেশের মতো একটা বৈষম্যের সমাজে, একটা কম শিক্ষিত সমাজে এগুলা মানে থাকবেই, মানে এটা কমন, আমরা দেখি বিভিন্ন জায়গায়। নারী, আমরা দেখলাম জুলাই আসলো নারীর হাত ধরেই, আমি বলবো 51% নারীর উপস্থিতি, 57% আই থিঙ্ক। সেই নারী কোথাও নাই, নারীকে সরিয়ে দিল কারা, কেন? সবাই মিলে, এটা তো সর্বদলীয় ঐক্য। আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিল যে আপনি জুলাইয়ে অংশগ্রহণ করার সময়, জুলাইয়ের 36 দিনে আপনি নারী হিসেবে কোনো প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা। জিরো। তখন ওখানে নারী পুরুষের কোনো বিভেদ ছিল না, সবাই সমানে সমান। কেউ দেখতো না যে সে লাঠি নিয়ে নারী আসতেছে না পুরুষ আসতেছে, ভ্যানের সামনে নারী দাঁড়াচ্ছে না পুরুষ দাঁড়াচ্ছে, পুলিশের ভ্যানের সামনে, গুলির সামনে কি নারী দাঁড়াচ্ছে না পুলিশ দাঁড়াচ্ছে, কেউ দেখতো না। ইভেন জুলাইয়ের পরবর্তী দিনগুলোতেও আমরা মেয়েদেরকে রাস্তায় মার খেতে দেখেছি। সো তখন এটা নিয়ে কোনো বিভেদ ছিল না, বিভেদ শুরু হয়েছে এরপরে। আমি আমার লাস্ট একটা পডকাস্টে আমি এটা বলেছি যে আওয়ামী লীগ না হয় আমাকে ঘৃণা করে, থ্রেট দেয়, দেখে নিবে, অনেক কিছু করবে, কিন্তু জামাত শিবিরের সাথে আমার কি সম্পর্ক? আমি তো তারা যে জুলাই দাবিদার করে বা যে জুলাইকে তারা অংশ নিয়েছে, আমিও তাদের সাথে অংশ নিয়েছি। তো এখন কি আমি তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত না? তারা তো এখন আমাকে কেন আঘাত করে? কারণ এখন আমাদের পথ কেন আলাদা হয়েছে? কারণ তারা তো আমাকে তাদের হাতে কারণ তাদের ইসলাম আর আমার ইসলাম আলাদা, সেটা মনে করে। সেটা কি নারীর ইসলাম এবং জামাত? এটা মানুষ, আপনি নারী বল, মানুষ না, আমি একদম স্পেসিফিক নারীর প্রশ্ন জানতে চাচ্ছি। কারণ আমি তো নারীকে সরে যেতে হলো কেন? আমি বলি একজন হিজাব পরা, এটা সবাই আপু, এটা সবাই, এটা সর্বদলীয়। আপনি বিএনপির কয়জন নারী? এটার পেছনে রাজনীতিটা কি? এটা বাংলাদেশে একদম জন্মের পর থেকে এটা আছে, এই মাইন্ডসেট বাংলাদেশের জন্মের পর থেকেই আছে, একদম মানে এটা স্টাবলিশ। এটা আমি যতটুকু এই বিষয়ে পড়ালেখা করেছি, আমি দেখেছি যে 90s পরও এই আন্দোলন ছিল, 2000-এও এই আন্দোলন ছিল, সবসময় এই আন্দোলন ছিল, যার কারণে এই আওয়ামী লীগ থেকেও একজন নেতৃত্ব কিন্তু আমরা দেখি না, বিএনপি থেকেও আমরা কোনো নতুন নেতৃত্ব দেখি না, এবং নতুনদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি স্ট্রং এবং পাওয়ারফুল ছিল সেটাও অনেকটা ডিভাইডেড আর কি, আমরা এক একজন এক এক দিকে। অনেক ধন্যবাদ জাবিন, চমৎকার আলাপ হলো। ধন্যবাদ। বেশ বোঝা গেল যে আপনারা একটা নির্দিষ্ট লক্ষ্যে আগাচ্ছেন এবং দীর্ঘমেয়াদী মানুষের রাজনীতি করতে চান। অবশ্যই, এটা ছাড়া মুক্তি নাই। সো আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। আমরা যারা এই পারের মানুষের আমাদের জন্য আপনারা রাজনীতি করেন, সামনের দিনে সেটাই দেখতে চাই। অনেক ধন্যবাদ। জাবির বলছিলেন যে মানুষের রাজনীতি করতে চান, সব রাজনীতিবিদরা এই কথাটি বলেন, আপনার ভোট, আপনার জন্য রাজনীতি, আপনার অধিকার, কিন্তু দিন শেষে সেটা আসলে কতটা বাস্তবায়ন হয় তার চেহারা এখনো এই 55 বছরে মানুষ দেখেনি। আমরা দেখতে চাই, আশা রাখতে চাই। দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।